কোন হ্যাঁ, আসসালামু আলাইকুম সকলকে। পড়ালেখার আরেকটা লাইভ ক্লাসে তোমাদের সাথে হাজির হয়েছি আমি সজীব হোসেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে। আমরা ভূগোল প্রথম পত্রের আজকে শেষ ক্লাস এবং তোমাদের আগামীকাল যেহেতু পরীক্ষা, সেই হিসেবে আমি বেশি সময় তোমাদেরকে সময় নিব না। আর তোমরা যারা আমার ক্লাস যেখান থেকে দেখছো, তোমরা আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা কোন কলেজ থেকে আজকে আমার ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে জানিয়ে দাও। সাথে করে তুমি এই ক্লাসটা একটি শেয়ার দিয়ে ডান লিখে দাও যে সব কিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। ওকে, আমি দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তার জয়েন করেছো, বলছে টিক এর জন্য সাজেশন দাও। ওকে, অবশ্যই এটা দিব। তারপরে শাহিন আহমেদ রয়েছে। ওকে, শাহিন আহমেদ রয়েছে। দেখি কে কে আমার সাথে জয়েন করেছো একটু কমেন্টে জানাও। ওকে, রিমন মিয়া রয়েছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা আমার ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে জানিয়ে দাও যে আসলে কে কে আজকে ক্লাসে জয়েন করেছো এবং গত ক্লাসের তোমরা পিডিএফ পেয়েছো কিনা। আমরা কিন্তু গত ক্লাসের যে ক্লাসটা নিয়েছিলাম সেই সাজেশনটা কিন্তু আমাদের পেজে আপলোড করে দিয়েছিলাম। অবশ্যই তোমরা সেটা নিয়ে সেই অনুযায়ী পড়াশোনা শেষ করছো। ওকে, আমি এখন তাহলে ক্লাসটা আমি কিন্তু শুরু করে দিব, যেহেতু আগামীকাল তোমাদের এক্সাম রয়েছে, সেই হিসেবে কিন্তু আমরা বেশি সময় নিচ্ছি না। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এখন এই ক্লাসগুলো কিন্তু আমরা অতি তাড়াতাড়ি শেষ করে দেবো, 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। তারপরে বলছে কে সুমাই আক্তার বলছে পিডিএফ পায়নি। আমাদের পেজে কিন্তু ক্লাসের পরেই এই পিডিএফগুলো গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হয়, সেখান থেকে আসলে তোমাদের খুঁজে নেওয়া দরকার ছিল। ঠিক আছে, তাহলে আমরা আর বেশি কথা না বলে আমরা আলোচনা শুরু করে দিই। আর আমার যে ক্লাসের যে অংশটুকু আমি আসলে কিভাবে ডিজাইন করেছি সেটা তো তোমাদেরকে আমি বলে দিয়েছি যে আমরা কিভাবে আসলে ক্লাসগুলো নিচ্ছি। আমি সর্বপ্রথম তোমাদের জন্য সৃজনশীলের জন্য এক কথায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস কোনটা, আসলে যেই টপিকস থেকে সৃজনশীল আসতে পারে আমি সেইটা কিন্তু প্রথমে দেখো গুরুত্বপূর্ণ টপিকস আকারে কিন্তু দিয়েছি। দেন এই টপিকসের আলোচনা, একটু বৃহৎ আলোচনা কিন্তু আমি করেছি। তারপরে এমসিকিউ, কোন ধরনের এমসিকিউ আসবে সেই বিষয়গুলো এবং সৃজনশীল, এই গুরুত্বপূর্ণ টপিকসের এই সৃজনশীলগুলো কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে, ওকে, তাহলে দেখো যে আমরা এই যে জলবায়ুর নিয়ামক এবং জলবায়ু পরিবর্তন, এই পঞ্চম অধ্যায়ের জন্য আসলে আমি 3টে টপিকস তোমাদের দিয়েছি। আর আমাদের এই ভূগোলের ক্ষেত্রে অধিকাংশ সময় এই পঞ্চম অধ্যায় নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে আমরা ভয়ে থাকি বা আমরা সবচেয়ে উৎকণ্ঠায় থাকি যে আসলে পঞ্চম অধ্যায়টা প্রত্যেকের কাছেই কিন্তু
কঠিন লাগে, অ্যাকচুয়ালি এই পঞ্চম অধ্যায় ভূগোলের জন্য একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আমরা বলতে পারি। কেন এটা বলতেছি আমি, যে এই যে আমরা পৃথিবীর যে 7টি চাপ বলয় সম্পর্কের কথা জানি, এই যে চাপ বলয় সম্পর্কে কেন জানবো, পৃথিবীতে যে বায়ু প্রবাহটা হচ্ছে এইটা কেন আমাদের জানা লাগবে, বা সঠিকভাবে এইটা না জানলে আমরা আসলে এই যে আমাদের পৃথিবীতে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, কোনো কোনো দেশে শীতল, বা পৃথিবীতে কোন কোন জায়গায় মরুভূমি আসলে কোন কারণে হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পৃথিবীর এই চাপ বলয়গুলো সম্পর্কে জানি। তাহলে এই যে পৃথিবীতে 7টি চাপ বলয় রয়েছে এবং পৃথিবীর মধ্যে এই চাপ বলয়গুলোর কি কি নামকরণ রয়েছে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন আলোচনা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই যে টপিকস 3টা রয়েছে, এই 3টা টপিকস সম্পর্কে কিন্তু আমাদের সবচেয়ে ভালো ধারণা নিয়ে আমাদের পরীক্ষায় বসতে হবে। আমরা যখন সবচেয়ে ভালো ধারণা নিয়ে পরীক্ষায় বসবো, এই টপিকসগুলো, এই টপিকসের বাইরে তোমার প্রশ্ন কিন্তু পাবে না, কারণ এই টপিকস থেকেই তোমার প্রশ্নগুলো দেখবা, প্রশ্নগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি, এই যে নিয়ত বায়ু রয়েছে। এখন বায়ু প্রবাহ পৃথিবীতে এই যে চাপ বলয়, যে চারপাশে যে বায়ুগুলো রয়েছে পৃথিবীর, এই চাপ বলয়গুলো আসলে কিভাবে প্রবাহিত হচ্ছে, কোন জায়গায় কি নামকরণ করা রয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু নিয়ত বায়ু আমরা এই সম্পর্কে জানবো। আর নিয়ত বায়ুর মধ্যে আসলে এই যে বাণিজ্য বায়ু, অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুদেশীয় বায়ু আছে। এই বায়ুগুলো, তার মধ্যে বাণিজ্য বায়ু এবং পশ্চিমা বায়ু হচ্ছে গুরুত্বপূর্ণ। নিয়ত বায়ুর মধ্যে কোনটা? বাণিজ্য বায়ু এবং পশ্চিমা বায়ুটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই যে মৌসুমী বায়ু রয়েছে, যে এই বায়ুটা আসলে ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, সেই বায়ুটা হচ্ছে মৌসুমী বায়ু। তাহলে এই যে বাংলাদেশের কথা এখানে আসতে পারে, বাংলাদেশের উপরে কিন্তু এই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে এইগুলো দিয়ে আমরা এই যে বায়ু, নিয়ত বায়ু, মৌসুমী বায়ু, এর ভিতরে যে সম্পর্ক, এইটাও কিন্তু পরীক্ষায় আমাদের আসবে। আর 3 নম্বরটা দিয়েছি যে এই যে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য, আমরা জানি যে 4 প্রকারের বৃষ্টিপাত রয়েছে। পরিচলন বৃষ্টিপাত রয়েছে, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত রয়েছে, ঘূর্ণি বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত এবং ঘূর্ণি বৃষ্টিপাত। এই 4 প্রকারের বৃষ্টিপাতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষায় আসে এই পরিচলন এবং শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তাহলে পরিচলন এবং শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আসলে কিভাবে সংগঠিত হয়, এই 3টা পয়েন্ট কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ। তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে যদি আমাদের প্রশ্ন যদি আসে আর আমি যদি না লিখতে পারি, তাহলে তো সেই বিষয়টা, বা এত পড়াশোনা করার পরেও সেটা সফল হলাম না। কারণ আমি যদি সঠিকভাবে এই পয়েন্টগুলো না জানি যে কিভাবে বৃষ্টিপাতটা হচ্ছে, জাস্ট আমি পড়ানোর সময় তোমাদের মুখস্থ করতে বলবো না, তুমি যখন খাতায় লিখবা সেটাও মুখস্থ করবে না, মুখস্থ করে লিখবে না, জাস্ট তোমার যে টেকনিকে আমি তোমাকে বলে দিব সেই টেকনিক অনুযায়ী তুমি লিখবা, ইনশাল্লাহ তুমি এই স্থান থেকে ভালো ফলাফল করতে পারো আর কি। ঠিক আছে, এখন আমরা যদি এই যে পৃথিবীতে 7টি চাপ বলয় রয়েছে, এই 7টি চাপ বলয় আসলে কিভাবে আসলে আমাদের জনজীবনের উপরে, বা আমাদের এক কথায় এখান থেকে জানবো যে কিভাবে এর নামকরণগুলো করা হয়েছে। কারণ এইগুলো আমরা অনেক সময় কি করি, যে মুখস্থ করতে যাই, মুখস্থ করতে গিয়ে হচ্ছে উল্টাপাল্টা হয়ে যায়, যে বায়ুগুলো কিভাবে প্রবাহিত হচ্ছে, তাই না? আমি জাস্ট একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের এই পৃথিবীর 7টি চাপ বলয় কিভাবে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখন হচ্ছে দেখাই দেব। তাহলে সর্বপ্রথম এটা দেখানোর জন্য আমার পৃথিবীর একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, যে একটা পৃথিবীর আমি একটা চিত্র অঙ্কন করি। ওকে, তাহলে এটা মনে করো একটা পৃথিবীর চিত্র। আর আমরা কি জানি, যে আমরা জানি যে আসলে এই যে পৃথিবীর ঠিক উত্তর এবং দক্ষিণ বরাবর, ঠিক মাঝ বরাবরে একটা রেখা অতিক্রম করেছে, এটাকে বলা হয় 0 ডিগ্রি অক্ষাংশ, এবং এর নামকরণ করা হয় নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা বলা হয়। কি রেখা? আমি একটু লিখতেছি, তোমরা একটু নোট করে নাও। তাহলে এই স্থান থেকে তোমার যেভাবে পয়েন্ট আকারে, চিত্র আকারে যদি কোনো অক্ষাংশ ভিত্তিক যদি প্রশ্ন দেয়া থাকে, অবশ্যই এই স্থান থেকে কিন্তু তুমি সেই উত্তর কিন্তু করতে পারবে। ঠিক আছে, ওকে। এখন এই যে 7টি চাপ বলয় আমি এখানে দেখাবো। আমরা জানি যে পৃথিবীটা ঘুরতেছে, তাই না? এটা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ।
পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন এই যে পৃথিবীর ঘূর্ণায়ন গতিটা আসলে আমরা জানি যে কিভাবে হচ্ছে, এই যে পৃথিবীর উত্তর দিকে আমরা এক কথায় বলবো উত্তর গোলার্ধ বা উত্তর অক্ষাংশ, এবং পৃথিবীর এই যে নিরক্ষরেখার দক্ষিণ দিকের যেই ভূমিগুলো রয়েছে এগুলোকে বলবো দক্ষিণ অক্ষাংশ বা দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, ওকে। এখন এই যে 7টার মধ্যে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এইগুলোকে নামকরণ কেন করা হচ্ছে আমি আগে নামকরণগুলো লিখে দিই, তারপরে সেটা আলোচনা করে তোমাদেরকে আমি দেখাবো যে কিরকম। দেখো 5 থেকে পৃথিবীতে এই যে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, পৃথিবীতে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কি রয়েছে, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আচ্ছা, এখানে যদি লেখা না যায় আমি এইটার অনুযায়ী পয়েন্ট এখানে লিখবো। ঠিক আছে, আমি যদি 1 নম্বরে দিই তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা হচ্ছে। এখন মেইন পয়েন্টটা হচ্ছে কেন একে নিম্নচাপ বলা হলো, একে কেন নিম্নচাপ বলা হচ্ছে। এখন এটা বলার আগে আমাকে বুঝতে হবে আসলে নিম্নচাপ কি উচ্চচাপ কি। এটা কি আমরা বুঝি যে আসলে নিম্নচাপ এবং উচ্চচাপ বলতে কি বোঝায়। এক কথা মনে রাখবা যে নিম্নচাপটা হচ্ছে যখন পৃথিবীর কোনো জায়গায় যদি সূর্যের তাপটা অধিক হয় ওই স্থানে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় এবং ওই স্থানে বায়ুর চাপটা কমে যায়। আর বায়ুর চাপটা যদি কমে যায় তাহলে ওই স্থানে যে পরিমাণে বায়ুর থাকার কথা ছিল তার থেকে কম থাকে, আর কম থাকার ফলে আশেপাশের যে ভারী বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলো কি করে এই স্থানে দখল করে। তাহলে এক কথায় আমরা জানি পৃথিবীতে সূর্য লম্বভাবে যে স্থানে কিরণ দেয় ওই স্থানে সূর্যের তাপটা বেশি এবং ওই স্থানে সূর্যের জলীয় বাষ্পও কিন্তু বেশি। আমরা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখব যে পৃথিবীর এই যে নিরক্ষীয় রেখা বরাবর যে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যের তাপটা সবচেয়ে বেশি থাকে, আর সূর্যের তাপ বেশি থাকার ফলে এই স্থানে জলভাগের পরিমাণ বেশি রয়েছে। এই জলভাগের পরিমাণ বেশি থাকার ফলে এই স্থানে সূর্যের তাপ বেশি, জলভাগের থেকে জলীয় বাষ্প হয়ে সেই জলীয় বাষ্প ঊর্ধ্ব আকাশে অতীত হয়ে যায় এবং আশেপাশে সেই শীতল বায়ুগুলো, এই যে উত্তর গোলার্ধের দক্ষিণ গোলার্ধের এই শীতল বায়ুগুলো এই স্থানে যখন প্রবাহিত হয় সেই স্থানে তখন কি হয়, নিম্নচাপের সৃষ্টি করে। তারপরে কি রয়েছে দেখো, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এখন এই যে নামগুলো করা হয়েছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় রেখা এবং মকরীয় রেখা, এগুলো বলতে কি বোঝায়, উপক্রান্তীয় বলতে আসলে কি বোঝায় এটা কিন্তু আগে মনে রাখো যে ক্রান্তীয় বলতে যে আমাদের যে গ্রীষ্মমণ্ডলীয় যে দেশগুলো রয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে বলা হয় হচ্ছে ক্রান্তীয়, আর ক্রান্তীয় রেখার উত্তর দিকের বা দক্ষিণ দিকের এই অংশগুলোকে উপক্রান্তীয় অঞ্চল বলা হয়। এই কারণটা হচ্ছে এইটা হচ্ছে তোমার 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কত, তাহলে এই যে আমি একটা নতুন একটা এই যে রেখাটুকু এটাকে কত ডিগ্রি, 25 থেকে 35 ডিগ্রি। তাহলে উত্তর দিকে 25 থেকে 35 ডিগ্রি এবং দক্ষিণ দিকেও একই মান যে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই উপক্রান্তীয় উচ্চচাপ বলয় কাজ করে। এখন এখানে উচ্চচাপ বলার কারণটা কি, এটা হচ্ছে মেইন পয়েন্ট যে আমরা বুঝতেছি এটা নিম্নচাপ বলয়, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে উচ্চচাপ বলয়ের অন্তর্ভুক্ত রয়েছে। উচ্চচাপ বলয়টা হচ্ছে যে স্থানে সূর্যের চাপটা কম থাকবে, সূর্যের তাপটা কম থাকবে, জলীয় বাষ্প কম থাকবে, ওই স্থানের জলীয় বাষ্পের তোমার বেশি পরিমাণে না থাকলেও ওই স্থানে জলীয় বাষ্পটা অনেক ভারী থাকে, এই কারণে সেখানে উচ্চচাপ কাজ করে। তাহলে এই অংশগুলো আমরা বুঝতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে এই বায়ুটা কিভাবে প্রবাহিত হয়। তাহলে এই বায়ুটা হচ্ছে যেহেতু আমরা কি বললাম বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাহলে এই বায়ুটা কোন দিকে প্রবাহিত হবে, এটাও তো উচ্চচাপ বলা তাই না। তাহলে এই বায়ুটা এই দেখো এইভাবে চিহ্ন দেয় না, আমরা হচ্ছে দেখবো তোমাদের বইতে এই ধরনের চিহ্ন দেওয়া থাকে যে বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, মানে বায়ুটা হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে বায়ু কোন দিকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, মানে নিরক্ষরেখার দিকে আসতেছে। তাহলে এই বায়ুটা আমরা জানি যে উচ্চচাপ বায়ু থেকে নিম্নচাপ বায়ুর দিকে সবসময় বায়ুটা প্রবাহিত হয়। তাহলে এই দেখো এই চিহ্নটা কিন্তু নিচের দিকে, চিহ্ন কোন দিকে, উপর থেকে নিচের দিকে চিহ্ন থাকবে।
তাহলে এটা উত্তর দিকের। এখন দক্ষিণ দিকের বায়ুটা কোন দিকে যাবে, তাহলে এটা উচ্চচাপ বায়ু, তাহলে এটা নিম্নচাপ বায়ুর দিকে অগ্রসর হবে। এইটা কিন্তু ঠিক তার উল্টো দিকে এই বায়ুটা প্রবাহিত হবে। তাহলে আমাদের যখন এই ধরনের চিত্র দেয়া থাকবে, এই বা এই অক্ষাংশ অনুযায়ী এই মানগুলো দেয়া থাকবে, দেন আমরা বুঝে যাব যে এটাকে কোন ধরনের বায়ু চাপ বলয়ের কথা বলা হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করো যে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে তো অধিক পরিমাণে তোমার জলীয় বাষ্প থাকে, এই বাষ্প উষ্ণ, কিন্তু এই স্থানে শীতল বায়ু, এই স্থানে শীতল বায়ু যখন এটা ঊর্ধ্ব আকাশে যায় পৃথিবীর ঘূর্ণায়ন গতির ফলে, ঠিক এই শীতল বায়ু এবং উষ্ণ বায়ু মিলিত হয়ে এই স্থানে যে জলীয় বাষ্প শূন্যতা দেখা যায়। তাহলে কি হয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়কে আমরা যে নাতিশীতোষ্ণ অঞ্চল বলবো। আচ্ছা পোলাপান, দেখো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু কারেন্ট চলে গেছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু দেখো, আসলে কারেন্ট চলে গিয়েছিল, এই কারণে আসলে আমাদের ক্লাসের সবকিছু অফ হয়ে গিয়েছিল। দেখো আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, আমার আমার কথা বোঝা যাচ্ছে না, দেখো বোঝা যাচ্ছে কি না, যে শুনতে পাচ্ছ কি না। আমাদের হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছিল, এই কারণে আর কি। তোমরা যারা ক্লাস করছো আমাকে একটু বলো যে আসলে আমার কথা এখন শোনা যাচ্ছে কিনা, বা আমার কথা বুঝতে পারছো কিনা, কারণ বিদ্যুৎ চলে গেছে এই কারণে আর কি সমস্যা হচ্ছে। ভাই তোমরা কেউ ক্লাসে নাই নাকি? ওকে, আমার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, কিছু করার নাই, আমাদের একটু কষ্ট করে কিন্তু ক্লাস করতে হবে। আর তোমাদের কি বলে রেসপন্সের মাধ্যমে আসলে বোঝা যাবে যে আসলে ক্লাসটা কতটুকু আগানো যায়, ঠিক আছে। এখন তোমরা যদি ক্লাসেই না থাকো তাহলে ক্লাস অফ দিয়ে কিন্তু চলে যাবো আর কি। তাহলে আমরা এখন দেখি, যেটা বলছিলাম যে আমরা এই যে উপক্রান্তীয় নিম্নচাপ বলয়ের যে বায়ুর যে দিকটা, এইভাবে কিন্তু এই নিরক্ষীয় নিম্নচাপ বায়ুর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন এই যে উপক্রান্তীয় নিম্নচাপ বলয় হওয়ার কারণ হচ্ছে এই বায়ুটা যখন এই নিরক্ষীয় নিম্নচাপের যে আসলে এই যে উপক্রান্তীয় উচ্চচাপ হবে, এটা উপক্রান্তীয়, এটা উচ্চচাপ, আর এটা হচ্ছে মেরুদেশীয় নিম্নচাপ, এখানে হচ্ছে লিখে নিম্নচাপ, আর এটা হচ্ছে উচ্চচাপ। ওকে, এখন বিষয়গুলো খেয়াল করো যে এই স্থানে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে, যে সবসময় মনে রাখবা যে আসলে এই বায়ুটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এবং
এইটা কোন বায়ু, উচ্চচাপ নাকি নিম্নচাপ? এইটা একদম যে 5 থেকে 10 ডিগ্রি এটা হচ্ছে নিম্নচাপ বায়ু, আর 25 থেকে 35 ডিগ্রি এটা হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বায়ু, যেটা নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়। ঠিক উত্তর দক্ষিণে একই সেম ভাবে কিন্তু বায়ুটা প্রবাহিত হয়। আর এই বায়ুটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বায়ুর মাধ্যমে একদম ভ্যানিশ হয়ে যায়। এই কারণে দেখবে যে পৃথিবীতে যে প্রধান যে মরুভূমি রয়েছে, আফ্রিকার যে মরুভূমি রয়েছে, সাহারা মরুভূমি, তারপরে কালাহারি মরুভূমি এবং যে আরব মরুভূমি রয়েছে, এই মরুভূমিগুলো কিন্তু একই লাইনে রয়েছে। স্থলভাগ থাকার ফলে ওই স্থানে তখন বৃষ্টিপাত হয় না, এই স্থানে তখন বৃষ্টিপাত হয় না। এই জন্য 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পৃথিবীর অধিকাংশ স্থলভাগের জায়গাটা হচ্ছে মরুভূমিতে পরিণত হয়েছে বৃষ্টিপাত না হওয়ার কারণে। কিন্তু দক্ষিণ দিকে শপিত জলভাগের অবস্থান, জলভাগের অবস্থানের কারণে সেই স্থানে কিন্তু তোমার মরুভূমি হওয়ার সুযোগ নেই। বোঝা গেল? দিব ওকে। এখন এই যে এই বিষয়গুলো কিন্তু শেষ। এখন মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়, এটার হওয়ার কারণ কি? আমরা একটা বিষয় জানি যে পৃথিবীতে আমরা যত নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যাব, যত দক্ষিণ দিকে আসবো, ততই কিন্তু এই শীতলতা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ সূর্যের তাপটা কিন্তু উপরে পাচ্ছে না। কিন্তু তারপরেও এই যে মেরুদেশীয়, এখন একটা বিষয় খেয়াল করো, এই মেরুদেশীয় 60 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে জায়গাটা, এই জায়গা এবং নিরক্ষরেখার জায়গাটা অনেক পার্থক্য আছে। এইটার স্পেসটা অনেক বড়, কিন্তু পৃথিবীর মেরুদেশীয় স্পেসের জায়গা যেহেতু গোল, তাহলে এই স্থানে জায়গাটা কম। একটা বিষয় খেয়াল করবা যে লাটিনের, আমরা যদি লাটিম দেখো যে লাটিমগুলো ঘুরে, তাহলে একদম উপরের দিকে কিন্তু কম জায়গা থাকে, ওটা বেশি পরিমাণে ঘুরে। আমরা ধরো সাইকেলের কথা বলি, সাইকেলের যে চাকাগুলো আছে, চাকাগুলো ব্রাইং ছোট না, আর চারপাশে অনেক বড়গুলো কিন্তু ঘুরতে সময় লাগে, কিন্তু ব্রাইংগুলো অতি তাড়াতাড়ি ঘুরে। ঠিক এই রকম এই মেরুদেশীয় জায়গাটা ছোট, এই জন্য এইগুলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অধিক পরিমাণে তোমার পৃথিবীর ঘূর্ণায়ন গতির ফলে এই স্থানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি করে। এই জন্য এইখানে 60 থেকে 65 ডিগ্রি অক্ষাংশ হওয়ার ফলেও এই স্থানে নিম্নচাপ হয়, এবং এই নিম্নচাপ হলে কি হয়, উত্তর দিকে যে শীতল বায়ুটা রয়েছে, উত্তর দিকে শীতল বায়ু 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে শীতল বায়ুটা কি হয়, এই মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের দিকে অগ্রসর হয়। আর সরি, এটা হচ্ছে মেরুবৃত্তীয় হবে, এইটা হচ্ছে এই মানে কি, এইটা হচ্ছে মেরুবৃত্তীয়, আর উপরেরটা হচ্ছে মেরুদেশীয়। মেরুর একদম দেশীয় এটা। তাহলে এই যে বায়ু প্রবাহগুলো কিন্তু এইভাবে আসলে সংগঠিত হচ্ছে। ঠিক আছে, আমরা সামনে একটু আগাই, তাহলে আরো একটু বুঝতে পারবো যে আমি এখানে তোমাদের যখন নোটটা তোমরা পাবে, তখন হচ্ছে এই যেগুলো আমি পড়াচ্ছি সেইগুলোর কিন্তু ওকে, তো এগুলো মার্ক করে দিচ্ছি। আর হার্ট আসলে মনে হচ্ছে কেন যে একটা ফ্লো ছিল আর কি, যে একটা পয়েন্ট বোঝানোর সাথে সাথে বিদ্যুৎ চলে গেছে, আর এই কারণে হচ্ছে এটা বুঝতে পারছো না। আর এটা বোঝার জন্য তোমার সিকোয়েন্স অনুযায়ী বুঝতে হবে। তুমি যদি বললাম কি, যদি মুখস্থ করো এটা তোমার মনে থাকবে না। সিকোয়েন্স অনুযায়ী কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বা পৃথিবীর চাপ বলয়গুলো রয়েছে, এইগুলো তোমার দেখে দেখে চিত্র অঙ্কন করে বুঝতে হবে, দিন পারবা। দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় তোমার পরীক্ষায় যদি আসে, তখন আমাদের কিভাবে লিখতে হবে, এটা মাস্ট প্রায় সময় আসে। তখন এই অবস্থানটা যে পৃথিবীর ঠিক এটা 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয় রয়েছে। আর এটা হচ্ছে সূর্য লম্বভাবে কিন্তু কিরণ দিচ্ছে, আর সারা বছর কিন্তু এই স্থানে কি হয় যে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। কেন পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টি হয়, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু বোঝা উচিত। আর এখন না বুঝলে আসলে তুমি এই অধ্যায়ের কিছুই জানো না তাই মনে হবে। এখন এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের যে বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এখানে দেখবা যে এই স্থানে যে তোমার যেহেতু মেঘ বৃষ্টি সবচেয়ে বেশি হচ্ছে, আর এই স্থানে ঝড় হয়,
পরিচালন প্রক্রিয়ায় যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিটা কিভাবে ঝড় হচ্ছে, কিউমুলাস। দেখো এই যে কিউমুলাস বা কিউমুলাস নিম্বাস, মানে ঝড়পুঞ্জ বা ঝড় মেঘ, এই ঝড়গুলো কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলের কিন্তু হয়ে থাকে। আর এই স্থানে প্রচুর পরিমাণে ব্যবসা থাকে নিরক্ষীয় অঞ্চলে। হ্যাঁ অবশ্যই সিকিউর বিষয়টা কিন্তু আমি তোমাদের দেখাবো যে এইখান থেকে যে সিকিউর বিষয়টা তোমার আমি সিকিউর অংশে গেলে ওইটা কিন্তু দেখাই দিব। আমি আগে তোমাদের এই টপিক্সের মূল পয়েন্টগুলো কিভাবে লিখতে হবে সেটা দেখাই দিচ্ছি, তারপরে সিকিউতে তোমার যেভাবেই প্রশ্ন হোক না কেন যদি লিখে দেয় অথবা যদি চিত্র অঙ্কন করে দেয় সেটা দেখে তুমি এই বিষয়গুলো কিন্তু একবারে লিখে দিতে পারবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় মনে রাখবা যে এইখানে টপিক্সটা একটা যে নিরক্ষীয় এই অঞ্চলে তোমার সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে, তোমার ঝড়পুঞ্জ মেঘ হচ্ছে, এর নাম হচ্ছে কিউমুলাস নিম্বাস। ঠিক আছে, এইগুলো হওয়ার ফলে এই স্থানে মানুষগুলো অধিকাংশ কালো হয়। কেন জানো? যে আফ্রিকার যে সাহারা মরুভূমির যে অঞ্চলগুলো রয়েছে ওই স্থানে মানুষগুলো অধিক পরিমাণে কালো হয় এবং তারা অধিক পরিমাণে কাজ করতে পারে না। নিরক্ষীয় অঞ্চলের মানুষগুলো অধিক সময় ধরে কাজ করতে পারে না। প্রশ্ন হচ্ছে কেন? এর প্রধান কারণটা হচ্ছে ওই স্থানে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। এই সূর্যের তাপ বেশি থাকার ফলে ওই স্থানের মানুষ সঠিকভাবে, মানে এই যে আমরা যেমন নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ আমরা যেভাবে বাইরে কাজ করতে পারি তারা কিন্তু সেভাবে কাজ করতে পারে না। তাহলে এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট, এটা মনে রাখবা। এই জন্য নিরক্ষীয় অঞ্চলের মানুষের কর্মদক্ষতা কম। এই পয়েন্টটা দিয়েও কিন্তু তোমার সিকিউ হতে পারে, এই জন্য এইগুলো কিন্তু মনে রাখবা। এই যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের যে বিষয়গুলো আমি দেখালাম, যে এই যে পৃথিবীর যে এইটা যে মরুভূমি অঞ্চলটা, যে পৃথিবীর যে সকল মরুভূমি হয়েছে এই মরুভূমিগুলো সবই হচ্ছে এই উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যেই কিন্তু রয়েছে। ওকে, আর যে অশ্ব অক্ষাংশ কিন্তু আমাদের আছে পরীক্ষায়, যে অশ্ব অক্ষাংশটা কি আসলে এই যে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অশ্ব অক্ষাংশ বলার কারণটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে সেই সময় যখন এই যে ইঞ্জিন চালিত জাহাজগুলো ছিল না, সেই সময় পালতোলা জাহাজ ছিল। এই পালতোলা জাহাজগুলো এই যে বায়ুর গতিবিধি মেনে, নিয়ত বায়ু যখন পড়বো, নিয়ত বায়ু এই পৃথিবীর চাপ বলয় অনুসরণ করে এই জাহাজগুলো পালতোলার সাহায্যে চলাচল করত। আর এগুলোর ফলে যে আমাদের যে ব্যবসা বাণিজ্য করা হতো, এগুলোর সময় যে প্রচুর পরিমাণে তোমার ঘোড়া বোঝাই জাহাজগুলো ওই স্থানে দিয়ে নিয়ে যাওয়া হতো। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যখন এই জাহাজগুলো আসে তখন এই বায়ু প্রবাহটা অনেক হালকা হয়ে যায়। এই বায়ু প্রবাহটা যখন না থাকে তখন এই উত্তর আমেরিকার এই যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যেটাকে বলি, এই অঞ্চলগুলোতে এই যে অশ্ব বা ঘোড়ায় বোঝা জাহাজগুলো কি হয় তখন আটকা পড়ে। তাহলে আটকা যখনই পড়ে মানে বায়ু প্রবাহ তো সেই সময় এত বেশি থাকে না, আর এর ফলে তাদের খাদ্য এবং পানীয় জলের অভাবে ঘোড়াগুলো ওই স্থানে মানে কি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলে ফেলাই দেওয়া হতো। এই কারণে এই অঞ্চলগুলোকে কোন অক্ষাংশ বলা হয়? জাহাজকে হালকা করার জন্য অশ্ব অক্ষাংশ বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, আমার লাইভের সমস্যা মানে কি আমার কথা বুঝতে পারতেছো না নাকি বোঝা যাচ্ছে না? আচ্ছা, নেটে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, একটু ওয়েট করো। মানে একদম মানে ঝাপসা দেখাচ্ছে তাই না সাজাদ ভাই? তোমরা একটু ওয়েট করো যে এটা ঝাপসাটা চলে যাবে আর কি। মানে এসি চলছে তো এই কারণে আর কি ঝাপসাটা অনেক সময় ক্যামেরাতে দেখা যায়। হ্যাঁ, কি শোনা যাচ্ছে না? কি বলে না, কি বলো? দেখো শোনা যাচ্ছে কিনা এবার?
এখন শোনা যাচ্ছে কিনা একটু দেখো, ঝাপসা দেখাচ্ছিল আর কি, এখন অনেকে বলছিল। এখন এখন যদি শোনা যায় তাহলে হচ্ছে একটু কমেন্টে জানায় দাও যে আমার কথা এখন শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সমস্যা হলে তোমরা একটু জানাবা আর কি, যে আসলে ওকে শোনা যাচ্ছে। তাহলে আমরা এখন এই যে বায়ু প্রবাহর বিষয়গুলো আসি, যে পৃথিবীতে যে কিভাবে বায়ু প্রবাহ হচ্ছে, যে আমরা যে পৃথিবীর যে বায়ুচাপ বলয়গুলো দেখলাম, যে এই বায়ুচাপ বলয়গুলো অনুযায়ী কিন্তু এই বায়ুগুলো কিন্তু প্রবাহিত হবে। আর এই মধ্যে যে নিয়ত বায়ু রয়েছে, নিয়ত বায়ুটা হচ্ছে পৃথিবীতে আসলে ওই যে বায়ুচাপ বলয় অনুযায়ী কিন্তু নিয়ন্ত্রিত হয়, বছরের সারা বছর একই দিক থেকে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, হয়তো লাইভে একটু সমস্যা হতে পারে, সমস্যা হলে তোমরা একটু জানাবা আর কি, যাই হোক। হ্যাঁ, এখন এই যে পৃথিবীতে যে বায়ুচাপ বলয়গুলো কি হয়, যে যখন এই বায়ুচাপ বলয় যেভাবে কিভাবে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এইটা অনুযায়ী সারা বছর একই দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হবে, একে বলা হয় নিয়ত বায়ু। ঠিক আছে, এখন এই নিয়ত বায়ুকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়। নিয়ত বায়ুকে কয়টা ভাগে? তিনটা ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে অয়ন বা বাণিজ্য বায়ু, অয়ন বা বাণিজ্য বায়ু। এখন এই বাণিজ্য বায়ুর নামকরণ করা হচ্ছে কারণ এই নিয়ত বায়ুর এই অংশটা বা এই বায়ুর অংশের মধ্যে তোমার কি করা হতো, যে জাহাজ চলাচল করা হতো, বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো এই বায়ুর মাধ্যমে, এই জন্য বাণিজ্য বায়ু নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এখন এই অয়ন বা বাণিজ্য বায়ুটা কি, এটা খেয়াল করো। এই তিনটা বায়ুর মধ্যে এই বায়ুগুলো আসলে এই যে একটা নিরক্ষরেখা, এটা তো আমরা জানি তাই না, এটা তো নিরক্ষরেখা, এটা আমরা জানি। এখন এই নিরক্ষরেখার দিকে যে বায়ুটা, এক কথায় উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে যে 25 থেকে তোমার 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, মানে উচ্চচাপ বলয় থেকে যেই বায়ুটা এই নিরক্ষরেখার দিকে অগ্রসর হবে, যে বায়ুটা এই নিরক্ষরেখার দিকে অগ্রসর হবে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে, এই বায়ুটা প্রবাহিত হয় বলে একে কি বায়ু বলা হয়? অয়ন বা বাণিজ্য বায়ু। দেখো, আমি কি মুখস্থ বলতেছি? এই যে বায়ুর নামকরণগুলো তোমাদের বইতে অনেক সময় অনেক বড় করে দেওয়া থাকে, কিন্তু এটা মুখস্থ করতে গেলে আমাদের অনেক সময় হিমশিম খেতে হয়। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো দেখো, আমরা মুখস্থ না করেও আমরা কিন্তু মানে জাস্ট শুধু চিত্র দেখে আমরা বলতে পারি এইভাবে। তাহলে অয়ন বা বাণিজ্য বায়ুর বিষয়টা কিন্তু আমরা বুঝে গেলাম। এখন পশ্চিমা বা প্রত্যয়ন বায়ুটা কি? এই যে পশ্চিমা বা প্রত্যয়ন বায়ু, মানে এক কথায় পশ্চিমা বলতে কি, পৃথিবীর এই যে বাম সাইডের এই অংশটুকু হচ্ছে পশ্চিম দিক, এই পশ্চিম দিক থেকে যে বায়ুটা আসলে অগ্রসর হবে সেই বায়ুগুলোকে আমরা কি বলবো? ঠিক এটা, এই অংশটুকু, এই অংশ, এগুলোকে কি বলা হয়? পশ্চিমা বায়ু। তাহলে পৃথিবীর এই অঞ্চলে বা এই অংশে যখন পশ্চিম দিকে বায়ুটা আসলে প্রবাহিত হবে, পশ্চিম দিক থেকে কোন দিকে বায়ুটা প্রবাহিত হবে? ওই উত্তর পূর্ব দিকে বায়ুটা প্রবাহিত হবে, তখন এটাকে আমরা কি বলবো? পশ্চিমা বায়ু বলবো। এখন পশ্চিমা বায়ুটা আসলে কোন দিকে রয়েছে বা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? এইটা মূলত হচ্ছে 35 থেকে তোমার এই যে 35 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 35 থেকে হচ্ছে তোমার 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই যে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যেই বায়ুটা এই পশ্চিম দিক থেকে অ্যাকচুয়ালি শুরু হয়, দক্ষিণ দিক থেকে শুরু হয়, সেই বায়ুটাকে আমরা পশ্চিমা বায়ু বলবো। ঠিক আছে, এই পশ্চিমা বায়ুর প্রভাবেই কিন্তু এই যে আমরা যখন সমুদ্র স্রোত পড়ব, সমুদ্র স্রোত কিন্তু শুরু হয়। মনে রাখবা যে পশ্চিমা বায়ুর প্রভাবে এই দক্ষিণ দিকের যে শীতল স্রোতগুলো রয়েছে, এইগুলো কিন্তু এই উষ্ণ স্রোতের সাথে মিলিত হয় কিন্তু পশ্চিমা বায়ুর সাহায্যে, এটা আমরা দেখব। আর আরেকটা বিষয় যে মেরুদেশীয় বায়ুটা, এই যে উত্তর দিকে এবং দক্ষিণ দিকের এই বায়ুটা, এখন বিষয়টা হচ্ছে এই দুইটা বায়ু আসলে কিভাবে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরেল রয়েছে, তিনি একটা সূত্র দিয়েছেন এই বায়ু প্রবাহের,
আমরা যখন এই যে নিরক্ষরেখার উত্তর দিকের কথা আলোচনা করব তখন তিনি বলেছেন যে এই বায়ুটা সবসময় কি হয় যে ডান দিকে বেঁকে ঘোরে। এই বায়ুটা কিভাবে ঘুরবে, যে অঞ্চলগুলোতে ডান দিকে বেঁকে ঘোরে। আবার যখন এই বায়ুটা আমরা যখন দক্ষিণ গোলার্ধে আলোচনা করব তখন বায়ুটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক এইভাবে কিন্তু অগ্রসর হবে। তাহলে এই যে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেইভাবে কিন্তু উত্তর গোলার্ধের বায়ুগুলো কিন্তু ঘুরে এই বায়ুগুলো প্রবাহিত হয়। আবার দক্ষিণ দিকে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বায়ুটা প্রবাহিত হয়। এখন এই বায়ুগুলোর এইভাবে প্রবাহিত হওয়ার কারণে পৃথিবীতে বায়ুর দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। পৃথিবীতে কি হয়, বায়ুর দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই বায়ুর দিক পরিবর্তন হওয়ার ফলে আমরা আবার দেখি কি এই মাঝে যে মৌসুমী বায়ু প্রবাহ রয়েছে বা নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে, এই নাতিশীতোষ্ণ অঞ্চলে তখন কি হয় যে মৌসুমী বায়ু কিন্তু প্রবাহিত হয়। মৌসুমী মানে এদের ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বায়ুর দিকটাও পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই তোমাদের এইটা তো বলবো, মানে এই যে আমি এটা কেন পড়াচ্ছি, মানে আমি এই টপিকসটা কেন তোমাদেরকে বেশি পড়াচ্ছি এইটা তোমাদেরকে বুঝতে হবে। যে আমি এইটা পড়ানোর মানেটা হচ্ছে আমি যখন সৃজনশীল পড়বো, আমি যখন তোমাদের সৃজনশীল দেখাবো এইটার উত্তর মানে সৃজনশীলের উত্তর হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি একবারে। সৃজনশীলের উত্তর আমি এখানে একবারে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এই জন্য এটা কিন্তু মনে রাখবা আর কি। তাহলে এই যে অয়ন বা বাণিজ্য বায়ুর যে বিষয়টা বললাম, এটা কিন্তু তো দেখলা যে জাহাজগুলো চলাচল করছে এইভাবে, যে উত্তর পূর্ব অয়ন বায়ু এগুলো রয়েছে। পশ্চিমা বায়ু 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে। ওকে ওকে তারপরে দেখো এখন আমরা দেখি যে বৃষ্টি সম্পর্কে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বৃষ্টি, যে আসলে কিভাবে এই যে বৃষ্টিপাত হচ্ছে। এই যে দেখো বৃষ্টিপাতটা আসলে কিভাবে হয়, বৃষ্টিপাতটা কিভাবে, 4 প্রকারের বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাতটা কিভাবে হয়, বৃষ্টিপাতটা হচ্ছে যে পৃথিবীতে যে জলীয় বাষ্প আমরা দেখছি সূর্য তাপের ফলে, আর এই যে জলীয় বাষ্পর এই মানে জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে, জলীয় বাষ্প কি হয়, ঘনীভূত হয়ে পরিবেশে যখন মেঘ আকারে জমা হয় এবং সেটা আবার পানির আকারে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটা পড়তে থাকে বা ভূপৃষ্ঠে পতিত হতে থাকে, একে আমরা বৃষ্টিপাত বলবো। এখন এই বৃষ্টিপাতের 4টা অংশ রয়েছে। কি কি? 4টা অংশের মধ্যে পরিচলন বৃষ্টিপাত। এই পরিচলন বৃষ্টিপাত কিভাবে হয়, তোমাদের পরিচলন বৃষ্টিপাত বা এই শৈলক্ষেপ বৃষ্টিপাত থেকে কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন দেখি সেগুলা কিভাবে। পরিচলন বৃষ্টিপাত কিভাবে, দেখো এখানে যদি তোমার হচ্ছে সমুদ্র থাকে, এই সমুদ্রের এই স্থানে তোমার কি হয় যে প্রত্যেকদিন তো সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, কিরণ দেওয়ার ফলে এখানে অধিক পরিমাণে তাপ হয়। তার ফলে এই পানিগুলো জলীয় বাষ্প আকারে এই স্থানে আস্তে আস্তে কি হয়, জমা হয়। মেঘ আকারে জমা হয় এবং প্রত্যেকদিন বিকেলবেলা এইখানে আবার বৃষ্টি হতে থাকে। আর যখন এই বৃষ্টি যখন হবে তখন কি বলবো আমরা, পরিচলন বৃষ্টিপাত করবো। কি বলবো, পরিচলন বৃষ্টিপাত বলবো। এখন এটা হচ্ছে নিরক্ষরেখাতে হয়ে থাকে এবং মৌসুমী অঞ্চলেও কিছুটা এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। এখন শৈলক্ষেপ বৃষ্টিপাতটা আসলে কিভাবে হয়, এখন দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত এই যে ঠিক একইভাবে এই বৃষ্টিপাতটা এখানে মেঘ আকারে জমা হলো, এখানে যখন বৃষ্টিপাত হবে তখন সেটা পরিচলন বৃষ্টিপাত। আর এই যে পৃথিবীর ঘূর্ণায়ন গতির ফলে এই যে মেঘগুলো কি হবে, আস্তে আস্তে অগ্রসর হবে এবং অগ্রসর হওয়ার সময় যেই স্থানে পাহাড় রয়েছে এই পাহাড়ে বাধা পেয়ে এই স্থানে মেঘগুলো জমা হবে, দেন এই স্থানে বৃষ্টিপাত হবে। এবং এই ধরনের বৃষ্টি যখন পাহাড়ের প্রতিবাদ ঢালে, এটা পাহাড়ের যেই পাশে বৃষ্টি হয় তাকে বলা হয় সেটা হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ ঢালে যখন বৃষ্টিপাত হবে তখন তাকে বলা হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে পাহাড়ের প্রতিবাদ ঢালে যখন বৃষ্টিপাত হয় তখন এই বৃষ্টিপাতকে কোন বৃষ্টিপাত বলে, শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। ঠিক শৈলক্ষেপ বৃষ্টিপাত যখন হবে এই অপোজিট সাইডে এই যে বায়ু জলীয় বাষ্প কিন্তু যেতে পারে না, এই জন্য এই অঞ্চলে তখন জলীয় বাষ্প শূন্য থাকে, এই জন্য একে বলা হয় অনুবাদপাত। এটা হচ্ছে অনুবাদ,
পাহাড়ের অপোজিট সাইডকে কোন পাত? অনুবাদ পাত। আর এই পাতে বৃষ্টিপাত হয় না বলে এখানে হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। এটা কোন অঞ্চল বলা হয়? বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। তাহলে এই যে বৃষ্টিপাতের প্রধান যে দুইটা অংশ, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এটা কিন্তু তোমাদেরকে সহজে বুঝাই দিলাম। আর তারপরে কি রয়েছে? বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত এবং ঘূর্ণি বৃষ্টিপাত। এটা তো গুরুত্বপূর্ণ না, এই জন্য এখন এটা পড়াচ্ছি না, ঠিক আছে? যেহেতু সময় সংক্ষেপে আমি জাস্ট দেখো যে মেইন পয়েন্টগুলো কিন্তু বলে দিচ্ছি এবং এগুলো নোট আকারেও আছে, তোমরা এগুলো কিন্তু দেখে নিবা। এখন দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসলে এই অধ্যায় থেকে আসলে বহু নির্বাচনী প্রশ্ন আসলে কোনগুলো আছে আমরা এখন দেখি। তোমরা 1 নম্বরের উত্তরটা করো যে আসলে নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয়। দেখো যে আমরা এই যখন পরিচালন প্রক্রিয়া বা নিরক্ষীয় অঞ্চলের বায়ুটা পড়াচ্ছিলাম তখন কিন্তু এটা দেখেছিলাম যে আসলে কি ধরনের প্রশ্নটা এখানে হয়। তোমরা এটা বলো যে এখানে হচ্ছে 1 নম্বরের উত্তর কি হবে যে নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয়। আমরা যখন ওই যে নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাত সম্পর্কে, নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু সম্পর্কে পড়ছিলাম যে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় এবং ঝড় বৃষ্টি হয় কোথায় আর কোন ধরনের ঝড় বৃষ্টি হয় সেটাও কিন্তু দেখেছিলাম। দেখো সিরাস আছে, স্ট্র্যাটাস, কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস। তাহলে 1-এর উত্তর কি হবে? নৌরিন নূর বলতেছে 1-এর ঘ। আশা করি তোমরা যারা ক্লাসে রয়েছে সকলেই কিন্তু উত্তর করবা। না, এই অধ্যায়ের বাকিগুলো না পড়লেও হবে, ঠিক আছে? পরীক্ষার জন্য আমি যেগুলো 3টা পয়েন্ট মেইন পয়েন্ট দেখাইছি এই 3টা পয়েন্ট থেকে তোমরা প্রশ্ন পাবে। ওকে, তোমরা অধিকাংশই 1-এর ঘ দাগাইছো। তাহলে এটার উত্তরটা কি? এটার উত্তর হচ্ছে এই 1-এর ঘ, মানে এটা হচ্ছে ঝড়পুঞ্জ মেঘ, যার ইংরেজি হচ্ছে কিউমুলোনিম্বাস, ঠিক আছে? এখন 2-এর উত্তর করো যে সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি। তাহলে দেখো মেঘের থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন দিই নাই, দিছি? মেঘের থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন দিই নাই, কিন্তু এমসিকিউতে মেঘের থেকে প্রশ্নগুলো আসে। তাহলে সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি? সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটা? দেখো এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে পালক মেঘ হবে। এটা হচ্ছে 2-এর খ। এটা 2-এর কি হবে? খ হবে কিন্তু পালক মেঘ। পালক মেঘ হচ্ছে যে মেঘের মধ্যে সবচেয়ে উপরে পালক মেঘ থাকে। এখন 3 নম্বরের উত্তর দেখো যে আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে, এই আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কোনটা হচ্ছে এই আবহাওয়ার উপাদান না। এইটা কিন্তু আমাদের আবহাওয়ার যে 5টা উপাদান রয়েছে, 5টা উপাদান যদি মুখস্থ থাকে যে তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, 3-এর দেখো যে এটা কোনটা হবে? এটা হচ্ছে অক্ষাংশ রেখা, যে কোনটি আবহাওয়ার এই যে অক্ষাংশ কিন্তু এই এর অংশ না, এটা হচ্ছে আবহাওয়ার উপাদান কিন্তু না, ঠিক আছে? ওকে, আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো তুমি পড়ে গেলে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবা। এখন দেখো যে এই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়? এটা দেখো বাণিজ্য, সাময়িক, স্থানীয়, মৌসুমী। তাহলে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে মৌসুমী, যে এক কথায় মৌসুমী যে বায়ুটা, এই মৌসুমী বায়ুটার দিকটা পরিবর্তন হয়ে যায়। তারপরে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়? যেটা বললাম যে নিরক্ষীয় অঞ্চলে এই যে পরিচালন প্রক্রিয়ায় কিন্তু প্রত্যেক দিন বৃষ্টিপাত হচ্ছে। আমি একটু এমসিকিউতে সময় নিচ্ছি না, কারণ তোমাদের যেহেতু সময় স্বল্প রয়েছে এই কারণে কিন্তু আমি এগুলোর উত্তর বলে দিচ্ছি আর কি আগেই। দেখো কোন এলাকায় রাতে প্রচন্ড শীত অথচ দিনে খুব গরম থাকে। তাহলে কোন এলাকায় রাতে প্রচন্ড পরিমাণে শীত থাকে এবং দিনে গরম থাকে? আমরা তো জানি যে মরু অঞ্চলে কিন্তু দিনে প্রচুর পরিমাণে গরম থাকে সূর্যের তাপের কারণে। এন্ড গর্জনশীল 40 বলতে কি বোঝায়? যে গর্জনশীল 40 বলতে আসলে কি বোঝায়, মানে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে, মানে দক্ষিণ অক্ষাংশে এই যে 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বাতাস মানে এত পরিমাণে প্রবাহিত হয়
যে সেই স্থানে মানে গর্জন করতে করতে বাতাসটা অগ্রসর হয়, এই জন্য 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশকে বলা হয় গর্জনশীল চল্লিশা। দেখো ক্রান্তীয় শান্ত বলয় বলা হয় কেন, যে নিরক্ষীয় অঞ্চলের যে দিকে যে কর্কটীয় এবং মকরীয় রেখার যে ভূমিটা রয়েছে, কর্কটীয় এবং মকরীয় রেখার এই অঞ্চল থেকে যে উচ্চচাপ বায়ুটা নিরক্ষীয় রেখার দিকে আসে তখন কিন্তু সেটা শান্ত মধ্যে থাকে, শান্ত বলয় থাকে, কি বলা হয় ডোলড্রাম। শান্ত বলয় কি বলা হয় ডোলড্রাম। এটা হচ্ছে কি নামে পরিচিত, এটা হচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ। তাহলে এই যে ক্রান্তীয় শান্ত বলয় বলা হয় কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ। আমরা দেখেছিলাম কি 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের দিকে যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় ছিল সেটাই হচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে দেখো 9 নম্বরে পালতোলা জাহাজ চলাচলে কোন বায়ু বিশেষ কাজ করে। যে পালতোলা জাহাজ চলাচলে কোন বায়ুটা কাজ করে, এখানে কি আমরা জানলাম যে বাণিজ্য বায়ুটা হচ্ছে পালতোলা জাহাজে কিন্তু কাজ করে, এটা তো আমরা জানি, তাই না। এখন 10 নম্বর দেখো পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। তাহলে এই যে পশ্চিমা বায়ু, আমরা বুঝলাম যে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। এই যে পশ্চিমা বায়ুটা হচ্ছে উত্তর গোলার্ধে এই যে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে কিন্তু এই বায়ুটা হচ্ছে প্রবাহিত হয়। এখন দেখো এই যে বৃষ্টির মধ্যে এখানে হচ্ছে ক অঞ্চলে, এই অঞ্চলে এই পাহাড়ের এই সাইডে বৃষ্টিপাত হচ্ছে প্রতিবার ঢাল, আর অনুবাদ ঢালে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস নাই। তাহলে আমরা এই ক যে সাইডে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতকে আমরা কোন ধরনের বৃষ্টিপাত বলতে পারি, এই ধরনের বৃষ্টিপাতকে কোন ধরনের বৃষ্টিপাত বলতে পারি। এটা কিন্তু যে শৈলক্ষেপ বৃষ্টিপাত, কারণ পাহাড়ের যে সাইডে বৃষ্টিপাত হয় এর নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর উদ্দীপকে খ অঞ্চলের আবহাওয়াটা কেমন হবে, যে আসলে যে সাইডে বৃষ্টিপাতটা হয় না সেই স্থানে অবশ্যই জলীয় বাষ্প শূন্য থাকবে, এখানে তো আর্দ্রতা সম্পূর্ণ হওয়ার কোনো কারণ নাই, বৃষ্টিহীন থাকবে, মানে এক কথায় 1 এবং 3 এর উত্তর হবে। এখানে হচ্ছে এখানে হচ্ছে কি 12 হবে, 12 নম্বর। ওকে, আমরা এখন সৃজনশীল দেখি যে আসলে এখানে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আমাদের আসতে পারে। তোমরা যেটা বলছিলা যে আসলে এই অধ্যায়ের সৃজনশীল আসলে কোনটা হতে পারে। দেখো একটা বৃষ্টিপাত থেকে সৃজনশীল দিয়েছি, যে দেখো সাধারণত নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে। তাহলে যে বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চলে হয়ে যায় এর নামটা কি, যে পরিচলন বৃষ্টিপাত। এই যে পরিচলন বৃষ্টিপাতটা হচ্ছে হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে। খ বৃষ্টিপাত পাহাড়ের প্রতিবার ঢালে হয়ে থাকে, এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে এই যে আমরা যদি এই বিষয়গুলো বুঝে থাকি তাহলে অবশ্যই উদ্দীপকটা দেখে আমরা দেখো এই খ বৃষ্টিপাতের বর্ণনা চাচ্ছে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা যেটা পড়ালাম সেটা বলে দিবা, আর এই উদ্দীপকের ক বৃষ্টিপাতের প্রভাব বিশ্লেষণ করো। তাহলে এই যে বৃষ্টিপাতটা পড়ালাম এটা বলতে পারবে না। দেখো সৃজনশীলের ক্ষেত্রে জাস্ট তুমি বুঝে গেলে পারে কোনটা হয়, একটা জানবা, সবগুলো স্কিপ করবা। বৃষ্টিপাত কাকে বলে, বায়ুর আর্দ্রতা, তো এগুলো তোমরা বুঝো। এখন 2 নম্বরের পয়েন্টগুলো দেখো, যে এই যে বায়ু প্রবাহটা আসলে চিত্রের সাহায্যে আমাদের দেওয়া রয়েছে, বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে। এটা জলপ্রপাত বলবা, পার্বত্য এলাকায় যে পানিগুলো আসে খাড়া ঢালে যখন পড়বে সেটা হচ্ছে জলপ্রপাত হবে আর কি। এখন এইটা দেখো যে এই নিয়ত বায়ু কাকে বলে, যে বায়ুটা আসলে সারা বছর একই দিক থেকে প্রবাহিত হয় সেটা হচ্ছে নিয়ত বায়ু। নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ কি, যে পৃথিবীতে সূর্যতাপ যে সৃষ্টি, সূর্যতাপের কারণে যে স্থানে সূর্যের তাপটা বেশি ওই স্থানে নিম্নচাপ কাজ করে, সূর্যের তাপ যেখানে কম সেই স্থানে কিন্তু তোমার উচ্চচাপ কাজ করে। এই যে নিম্নচাপের বিষয়টা বলে দিলাম। এখন এই যে ক বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা করো। তাহলে এই যে ক যে কি, যে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে কিভাবে নিরক্ষীয় রেখার দিকে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে, তোমরা এইভাবে চিত্র অঙ্কন করে তারপরে কিন্তু বর্ণনা দিবা, ঠিক আছে।
এখন তারপরে দেখো উদ্দীপকের ক এবং খ বায়ু প্রবাহদ্বয়ের পার্থক্য। দেখো ক নম্বরের যে বায়ু প্রবাহটা বুঝলাম, কিন্তু খ নম্বরের বায়ু প্রবাহটা কি? এটা হচ্ছে মেরুদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে এই যে একটা মেরুদেশীয় নিম্নচাপ বলয় এবং এটা হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এর ভিতরে পার্থক্যটা কি এটা কিন্তু তোমরা এইভাবে লিখে দিবা। তাহলে বায়ু প্রবাহের যে পয়েন্টগুলো তোমাদের পড়ালাম, তাহলে এই যে উদ্দীপকের তোমার চিত্র এবং লেখা দেখে তুমি কিন্তু এটা বুঝতে পারবা, ঠিক আছে। এখন 3 নম্বর দেখো, সুমাইয়া গ্রীষ্মের ছুটিতে খুলনা থেকে কক্সবাজারে গিয়ে দেখলো সেখানকার আবহাওয়া রাজশাহী থেকে ভিন্ন। তাহলে বাংলাদেশের বা ক কোন বায়ু? ওকে, কটা হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের বায়ু। হ্যাঁ, বিমানগুলো সাধারণত ট্রপোস্ফিয়ার স্তরে যায়, আর জেট বিমানগুলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ওকে, দেখো কোন মাসে উত্তর গোলার্ধে সর্বাধিক উষ্ণতা থাকে? জুলাই মাসে। আর উষ্ণমণ্ডল বলতে কি বোঝায়? যে উষ্ণমণ্ডল, পৃথিবীতে 5টা তাপমণ্ডল রয়েছে, এখানের মধ্যে যেগুলো উষ্ণ রয়েছে সেগুলো আর কি। আর উক্ত আবহাওয়ার ভিন্নতার কারণ কি? দেখো যে এই যে রাজশাহী এবং কক্সবাজারের বায়ুটা আসলে ভিন্ন হবে। আসলে কক্সবাজার এবং তোমার রাজশাহীর যে বায়ুটা ভিন্ন হবে, কেননা বাংলাদেশের জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। আর মৌসুমী জলবায়ু আসলে কিভাবে প্রবাহিত হয়? যে ঋতু পরিবর্তনের সাথে সাথে এর বায়ুর দিকটা হচ্ছে পরিবর্তন হয়ে যায়। এই জন্য কিন্তু বাংলাদেশের এই দুইটা অঞ্চলের বায়ুর আবহাওয়াটা কিন্তু ভিন্ন। এখন বলতেছে জলবায়ুর নিয়ামকগুলো বাংলাদেশের জলবায়ুতে কি প্রভাব ফেলে। তাহলে এই যে জলবায়ুর যে নিয়ামকগুলো রয়েছে, যে তাপমাত্রা রয়েছে, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এইগুলো কিন্তু বাংলাদেশের জলবায়ুতে প্রভাব বিস্তার করতেছে। এটা তোমরা ইজিলি কিন্তু জানো, ঠিক আছে। এখন আমরা 6 নম্বর 6ষ্ঠ অধ্যায় দেখি যে এইটা হচ্ছে তোমার সর্বোচ্চ 2টা প্রশ্ন পড়লে তোমার 6ষ্ঠ অধ্যায় হয়ে যাবে। 5ম অধ্যায়ের সাথে 6ষ্ঠ অধ্যায় একদম মিল। 5ম অধ্যায়ের সাথে 6ষ্ঠ অধ্যায় একদমই মিল, এটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো যে মৌসুমী জলবায়ু অঞ্চল, দেখো যে এই যে মৌসুমী যে জলবায়ু অঞ্চলগুলো রয়েছে, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য, তোমাদের এই অংশগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই অংশগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এখন এই দুইটার কিন্তু টোটালি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। আমরা জানি যে মৌসুমী জলবায়ু অঞ্চলে তোমার ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়, এবং মৌসুমী জলবায়ু অঞ্চলে কি হয় যে তোমার গ্রীষ্মকালে সূর্যের তাপটা অধিক পরিমাণে থাকে, শীতকালে হচ্ছে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঠিক এর ভিন্ন, কারণ এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখবো যে এটা শীতকালে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাতটা হচ্ছে না। এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু আমাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্ন কিন্তু আসে। এখন এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আসলে কিভাবে আমরা এখানে আলোচনা করতে পারি। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে সারা বছর সূর্য কিরণ দিচ্ছে, সারা বছর পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে, এর যে বৈশিষ্ট্য, যে তাপমাত্রা কতটুকু রয়েছে, বৃষ্টিপাত কতটুকু রয়েছে, এবং এই স্থানে মানুষ কিভাবে বসবাস করতেছে, কি ধরনের গাছপালা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আলোচনা করব। তারপরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের যে আলোচনা। এখন একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যখনই কোনো জলবায়ু অঞ্চলের নাম আসবে, তখনই ওই অঞ্চলগুলোর মধ্যে কোন কোন দেশ রয়েছে সেই দেশের চিত্রগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। আমি যদি এখানে এই চিত্রের সাহায্যে, দেখো চিত্রটা দেখা যায় কিনা, তোমরা হচ্ছে দেখো চিত্রটা বোঝা যাচ্ছে কিনা, তাহলে চিত্র থেকে আমি এই 3টা জলবায়ুর এটা একবারে বুঝাই দিব। চিত্রটা দেখা যাচ্ছে? আমার আসাদুজ্জামান ভাই ক্লাস দেখছে, আসসালামু আলাইকুম ভাই। ওকে, ভাইকে স্বাগতম জানাই আমার ক্লাসে।
এখন তোমরা এটা বলো যে আসলে চিত্রটা ভালো করে দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা এই চিত্র থেকে যে পৃথিবীতে যে যে জলীয় বায়ুর যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো সম্পর্কে ওকে দেখা যাচ্ছে একজন বলছে নৌরিন নূর বলতেছে দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে, আমি একটু বলবো আর কি, আর তোমরা ওটা একটু দেখে নিবা। এ দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা, এই যেটা নিরক্ষরেখা দেখা যাচ্ছে, তাহলে এটা যদি নিরক্ষরেখা হয় আর এই যেটা আছে কর্কটক্রান্তি রেখা, এটা তো আমরা জানি এইখানে বাংলাদেশ, তাই না, 23.5 ডিগ্রি অক্ষাংশ উত্তর দিকে, 23.5 ডিগ্রি অক্ষাংশ হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণে হচ্ছে এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে এই রেখাগুলো আমরা বুঝলাম। এখন আমরা দেখি যে যদি নিরক্ষরেখার দিকে কোন কোন দেশগুলো রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের এই বিষয়টা দেখি। আমরা নিরক্ষীয় জলবায়ু বলবো হচ্ছে 5 থেকে কত ডিগ্রি অক্ষাংশ, 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তাহলে এই 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে দেশগুলো আছে এই দেশগুলোতে অবশ্যই নিরক্ষীয় জলবায়ু এখানে বিরাজ করবে। তাহলে এখানে কি কি দেশ আছে আমরা একটু দেখি। এখানে দেশের নামগুলো দেওয়া নাই, তবে আমরা কিন্তু এখানে আমি বলছি এগুলো দেখেই বুঝতে পারবো যে এই দেশগুলো রয়েছে। এখানে তো মালয়েশিয়া রয়েছে, তোমার ইন্দোনেশিয়া রয়েছে, ব্রুনাই রয়েছে, এবং ভারতের এই যে আফ্রিকার যে এখানে তোমার কি রয়েছে, আফ্রিকার কেনিয়া রয়েছে, উগান্ডা রয়েছে, এই সকল দেশ কিন্তু এখানে রয়েছে। আবার এখানে আমাজন অববাহিকা রয়েছে, বুঝে গেল। তাহলে এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে দেশগুলো এবং এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপটা সারা বছর লম্বাভাবে কিরণ দেয় এবং এই স্থানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হচ্ছে এবং জলীয় বাষ্পের ফলে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। আর পরিচালন প্রক্রিয়ায় যখনই বৃষ্টিপাত হবে এই স্থানে, যখন সারা বছরই বৃষ্টিপাত হচ্ছে, তখন কি হয় দেখো, এই যে আমাজন অববাহিকা রয়েছে এই স্থানে বড় বড় প্রায় 39 মিটার, কত 39 মিটার উচ্চতা বিশিষ্ট বড় বড় গাছগুলো কিন্তু এই স্থানে জন্মায়। আর এই স্থানে কিন্তু তাপ বেশি থাকার ফলে তোমার লোকজন এত বেশি পরিমাণে কাজ করতে পারে না। তাহলে এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কিছু বৈশিষ্ট্যের বিষয়টা বললাম। তারপরে দেখি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এখন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আমরা দেখব কোথায়, ভূমধ্যসাগর কোথায়, মানে ভূমধ্যসাগরকে কেন্দ্র করে যে জলীয় বাষ্পটা রয়েছে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে এই যে আফ্রিকার উত্তরে, এটা হচ্ছে আফ্রিকা, এই আফ্রিকার উত্তরে এই যে আটলান্টিক মহাসাগরের এখানে জিব্রাল্টার প্রণালী রয়েছে এবং আরব মরুভূমি রয়েছে। এই দুইটার মাঝে দেখো এই অংশটুকু হচ্ছে, আমরা কি জানি এই অংশটুকু হচ্ছে ভূমধ্যসাগর। এখন এই ভূমধ্যসাগরে কিন্তু যে সাগরকে কেন্দ্র করে এই স্থানে যে জলীয় বাষ্পটা বিরাজ করে তাকে আমরা কি বলবো, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। মানে এই অঞ্চলটা এই 25 থেকে তোমার এখানে আছে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই অংশটুকু রয়েছে। আর এটা হওয়ার ফলে এই অঞ্চলে দেখো যে এখানে কি কি দেশগুলো রয়েছে, এই দেশগুলো দেখলে পরে বুঝবো যে এখানে দেখো ইতালি রয়েছে, গ্রিস রয়েছে, এখানে স্পেন রয়েছে, মরক্কো রয়েছে, লিবিয়া রয়েছে, তারপরে এই যে আরব উপদ্বীপের যে এখানে আছে সিরিয়া রয়েছে, ফিলিস্তিন রয়েছে, এই সকল দেশগুলো সবই হচ্ছে এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত। এখন এই দেশগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ এখানে যখন শীতকাল আসবে তখন এখানে বৃষ্টিপাত হয়, কিন্তু যখন গ্রীষ্মকাল থাকবে তখন কিন্তু বৃষ্টিপাত হয় না। এটা হচ্ছে ভূমধ্যসাগরের বৈশিষ্ট্য। আর মৌসুমী জলবায়ু অঞ্চলের কি বৈশিষ্ট্য, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়। যে মৌসুমী জলবায়ু অঞ্চলটা হচ্ছে এই যে কর্কটক্রান্তি রেখার দিকে যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে মৌসুমী জলবায়ু আমরা দেখতে পাই। এক কথায় এই যে আবার অস্ট্রেলিয়াতেও কিন্তু মৌসুমী জলবায়ুর প্রভাব রয়েছে। তাহলে এত সময় পর্যন্ত আমরা মানচিত্রের মাধ্যমেই পৃথিবীর যে জলীয় বায়ু বা জলীয় জলবায়ু যে অঞ্চলগুলো রয়েছে সেই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম। এইগুলো কিন্তু একবারে আলোচনা করলাম, তোমরা নোট দেখলেও কিন্তু সেগুলো বুঝতে পারবে। ওকে, তোমরা তো অনেকে মেসেজ করছো, আমি দেখি নাই।
আচ্ছা যাই হোক, আমি তো মুখে তোমাদের এটা বলে দিলাম, আসলে তোমাদের আসলে ক্লাসের মধ্যে বিরতি দিলে তোমাদের একটু সুবিধা হবে, যে তোমরা যারা নামাজ পড়তে চাচ্ছ আসলে নামাজ পড়ে আসে ক্লাসের পরবর্তী অংশ জয়েন করে নাও, ঠিক আছে। এখন দেখো আরেকটা প্রশ্ন আসে যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য গড়ে ওঠার কারণ কি। আমি এটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে এই কারণে সারা বছর তোমার লম্বভাবে সূর্য কিরণ দেয়, এইটার ফলে কিন্তু চিরহরিৎ বৃক্ষ এখানে সৃষ্টি হয়। আর এই যে মেহগনি, আবলুস, রাবার, এগুলো সেগুন তৈরি হয় এখানে। এটা 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই বৃষ্টিবহুল শীতকাল, বৃষ্টিহীন গ্রীষ্মকাল, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু আমরা দেখতে পাই। এই যে দেশের নামগুলো দিয়ে দিছি, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, আমি কিন্তু এগুলো একবার বলে দিচ্ছি, তোমাদের এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি। আর এই যে ভূমধ্যসাগরে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ুর কারণে প্রচুর পরিমাণে কিন্তু এই স্থানে গাছ হয়, এবং এই স্থানে কিন্তু প্রচুর পরিমাণে তোমার প্রচুর পরিমাণে কিন্তু ওকে, তাহলে এই যে দেখো ফলের ঝুড়ি বলা হচ্ছে, মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে তোমার এই ফল উৎপাদন হয়, কারণ আবহাওয়াটা ফল চাষের জন্য দরকার ও অতি উত্তম। জলপাই, আঙ্গুর, কমলালেবু, নাশপাতি, এগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে হয়ে থাকে। আর দেখো যে এই কিন্তু শিল্প, দেখো হলিউড যে ক্যালিফোর্নিয়া রয়েছে, এই ক্যালিফোর্নিয়াতে কিন্তু হলিউড রয়েছে, ক্যালিফোর্নিয়াতে কিন্তু হলিউড রয়েছে, যে হলিউড তৈরি হয়েছে জলবায়ুর সুবিধার কারণে। আর মৌসুমী জলবায়ু অঞ্চলের যে অংশটা ঋতু পরিবর্তনের সাথে সাথে এর দিকটা পরিবর্তন হয়ে যায়, 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এইটা 150 থেকে 200 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে মৌসুমী জলবায়ু অঞ্চলে। ওকে ওকে, আরেকটা পয়েন্ট হচ্ছে এল নিনো এবং লা নিনো। এল নিনো এবং লা নিনো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে জলবায়ুর ক্ষেত্রে। এল নিনো এবং না নিনো বলতে কি বোঝায়, এটা আসলে একটা তোমার যে ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের এই বায়ু প্রবাহের একটা দিক, এই যে দুটো এল নিনো এবং লা নিনা, এইগুলোর যে জলবায়ুগত যে একটা বৈচিত্র্য রয়েছে, এইগুলো কিন্তু এই দুইটার নামকরণ করা হয় যখন ভারত মহাসাগরে যে প্রচণ্ড পরিমাণে ঝড় সৃষ্টি হবে, সেই সময়কে এল নিনো বলা হয়। আর লা নিনাটা হচ্ছে আমাদের খরা হয়, যে অনেক সময় দেখি না যে বৃষ্টি হচ্ছে না, কিছু হচ্ছে না, খরা হচ্ছে, তখন তাকে লা নিনা বলা হয়। বাংলাদেশের যে জলবায়ু এখানে 3টা অংশে বিভক্ত করা হয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, এইগুলো, ঠিক আছে। এখন আমরা দেখি এই অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্ন, আসলে এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো আসলে কিভাবে রয়েছে। এখন এটার উত্তর করো তোমরা। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্রের, আচ্ছা নেটের সমস্যা হচ্ছে তাই তো, একটু তোমরা নেটের সমস্যা হলে বলবা। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যে জলবায়ু অঞ্চলগুলো কিন্তু আমাদেরকে জানা লাগবে। এটা হচ্ছে কি, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, যে এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে হচ্ছে এটা। এখন নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর কিরণ দেওয়ার ফলে কোন অবস্থায় সৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে মনে রাখবে যে সূর্য সারা বছর কিরণ দেওয়ার ফলে এই স্থানে দিন রাতের পার্থক্য কিন্তু বোঝা যায় না। এই স্থানে কি করা যায় না, যে দিন রাতের যে পার্থক্য আছে, এই পার্থক্যটা কিন্তু বোঝা যায় না নিরক্ষীয় অঞ্চলে। তারপরে কোন অঞ্চল সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় অঞ্চল। আসলে নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিন্তু সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। আর নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা কি, দেখো যে নিরক্ষীয় জলবায়ুর যে আসলে কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এগুলো বছরব্যাপী অধিক তাপ ও বৃষ্টিপাত, এটা তো আমরা জানি বছরব্যাপী এটা রয়েছে। বৃষ্টিহীন শীতকাল মানে কি, এই যে নিরক্ষীয় অঞ্চলে তো সবসময়ই তো মানে শীত গ্রীষ্ম বোঝা যায় না, এই জন্য ওই স্থানে এটা বাদ, শীতকাল প্রায় অনুপস্থিত। তাহলে কি, যে এখানে কোনটা হবে, যে নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে
কি হবে যে এই যে 1 নাম্বার এবং 3 নাম্বার, তাহলে কোনটা খ উত্তর। তাহলে ভূমধ্যসাগরের অঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রাটা কত? এই যে ভূমধ্যসাগরের যে গড় তাপমাত্রাটা রয়েছে এটা কত ডিগ্রি মধ্যে রয়েছে? এটা হচ্ছে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভূমধ্যসাগরে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে? 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু রয়েছে। আর 6 নম্বর দেখো, বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোন ঋতু থাকে? বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু কোন ঋতু থাকে? দেখো আমরা জানি এটা কিন্তু শীতকাল, যে বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল থাকে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করছে? 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা আছে না, এর নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করছে। এখন একটা উদ্দীপক রয়েছে, দেখো কি আজিজ এমন একটি বন পরিদর্শনে গেল যার গভীরতা এত বেশি যে সূর্য রশ্মি প্রবেশ করতে পারে না। এই অঞ্চলের গাছগুলো প্রায় 39 মিটার উচ্চ। তাহলে আমরা নিরক্ষরেখার যেই বৈশিষ্ট্যগুলো বলছিলাম সেইটা কিন্তু এই দেখো গাছের এই অবস্থা বোঝা যাচ্ছে। তাহলে তোমরা এই পয়েন্টগুলো দেখলেই কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন প্রায় কমন আসবে। তাহলে আজিজ যে বনগুলো পরিদর্শন করেছে সে কোন ধরনের বন? এটা হচ্ছে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বন। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বনে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু এই গাছগুলো বড় হয়। এখন এই যে 9 নম্বর দেখো, উক্ত বনের বৃক্ষের মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য? তাহলে এইখানে কিন্তু এই যে সেগুন এবং মেহগুনি কিন্তু এই গাছটা সবচেয়ে বেশি রয়েছে। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সেগুন এবং মেহগুন গাছটা বেশি। ওকে, এখন সৃজনশীল প্রশ্নটা দেখো একটু। তোমাদের এই যে জলবায়ু অঞ্চলে এভাবে মানচিত্র আকারে নামকরণ কিন্তু করা হয়, বা নামকরণ করা থাকলে বলা হবে। নিয়ত বায়ু কাকে বলে? এই বায়ুতে তো জানো বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন? সূর্য তাপের কারণে, পৃথিবীর ঘূর্ণায়নের কারণে। এগুলো উদ্দীপকে ক অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য। তাহলে এই যে এইভাবে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য চাইতে পারে, ঋতুগত পার্থক্য জানতে চাইতে পারে। তাহলে ক অঞ্চল কোথায়? এই দেখো এখানে হচ্ছে ক অঞ্চল, দেখছো, আর এটা হচ্ছে খ অঞ্চল। তাহলে এই যে দুইটা অংশের মধ্যে এই চিত্র বোঝা যাচ্ছে। ওকে, তোমরা যারা ক্লাস করছো, আমি সময় নিব না যেহেতু সময় অনেক হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো যে উদ্দীপকে ক অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য। তাহলে আমরা 3 প্রকারের জলবায়ু সম্পর্কে জানি, জলবায়ু অঞ্চল সম্পর্কে জানি। তাহলে এর মধ্যে এই যে ক অঞ্চলের জলবায়ু আসলে কোথায় রয়েছে সেটা দেখো। ক অঞ্চলের জলবায়ুটা কোনটা? এটা তো এই দেখো, এটা নিরক্ষীয় রেখা না, এটা নিরক্ষীয় রেখা। এটা যদি নিরক্ষীয় রেখা হয় তাহলে এই জলবায়ু অঞ্চলটা কি হবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আর খ কোন ধরনের জলবায়ু অঞ্চল? এই দেখো, এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে রয়েছে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে রয়েছে। এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্টগুলো ধরতে পারলে তুমি কিন্তু উত্তর এভাবে করতে পারবা। ওকে, তারপরে দেখো 2 নম্বরের মৌসুমী জলবায়ু কি বায়ু পরিবর্তন হয় বায়ুর দিকে? তোমার খটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। খ হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এখন এখানে দেখো একই প্রশ্নে ক চিহ্নিত জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, আর খটা হচ্ছে এই দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরকে নির্দেশ করছে। তাহলে এই জলবায়ুর যে পার্থক্যগুলো রয়েছে, ওকে, তাহলে আমি এইটাই তোমাদেরকে বোঝাচ্ছিলাম বারবার। এখন একটা বিষয় খেয়াল করো, তোমার এই যে নামকরণ কোথায়, যেন দেশের নামকরণ অনেক সময় তোমার দেশ ভ্রমণের কথা দিয়ে, উদ্দীপকের দেশ ভ্রমণের কথা দিয়ে কিন্তু, হ্যাঁ ওকে, বলছো কিভাবে বুঝলাম মৌসুমী জলবায়ু অঞ্চল। এখন মৌসুমী জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে? 15 থেকে 30 ডিগ্রি। 15 থেকে
30° অক্ষাংশের মধ্যে এই মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রভাব রয়েছে। এই জন্য কি করতে হবে, তোমার কোন দেশগুলো রয়েছে ওই জলবায়ু অঞ্চলগুলো কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে, যেমন কি 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে সকল দেশগুলো রয়েছে ওইগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এই দেখো এটা দ্বারা বুঝতেছি, দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের এই দেশগুলো, যে দেশই থাকুক না কেন বুঝবো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী এদের বৈশিষ্ট্য লিখবো। তারপরে কি, যে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ, যে ভারত, এই যে বাংলাদেশ, 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে দেশগুলো থাকবে এগুলো সবই মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই। মানে এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়। আর তারপরে এই স্থানে যে ভূমধ্যসাগর রয়েছে, এই ভূমধ্যসাগরের পাশে যে দেশগুলো রয়েছে বা এই অঞ্চলের প্রভাবে, দেখো এখানে ক্যালিফোর্নিয়া, এখানে দেখছো এটা ভূমধ্যসাগরের একই লাইনে একই অক্ষাংশে থাকার ফলে এই প্রভাবটা কিন্তু এখানে রয়েছে, এই জন্য এদের নামকরণ এইভাবে করা হচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে পারলে কি সিমি, এটা কি বুঝতে পারছো যে কিভাবে বুঝতে হয় চিত্র দেখে? একই অবস্থায় দেখো এখানে যদি এভাবে থাকে, দেখো 0 থেকে 5 ডিগ্রি, 15 থেকে 30 ডিগ্রি, তাহলে 15 থেকে 30 ডিগ্রি উত্তর, মানে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে সেমই, কিন্তু অক্ষাংশের মানটা হচ্ছে সেমই, অক্ষাংশের মানটা হচ্ছে সেমই, জাস্ট তোমার এইভাবে দেয়া থাকবে। দেয়া থাকলে তুমি কি করবা, ওই দুইটা জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্যটা লিখে দিবা। তাহলে এই যে 30 থেকে 45 ডিগ্রি আমরা জানি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আর এটা হচ্ছে তোমার মৌসুমী জলবায়ু অঞ্চল, আর এটা হচ্ছে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক এখানে একই ধরনের প্রশ্ন কিন্তু চাওয়া হচ্ছে, দেখছো? এইভাবে কিন্তু বিষয়গুলো তুমি যখন বিষয়গুলো বুঝবা তখন কিন্তু প্রশ্ন যেভাবে আসুক তোমার কিন্তু কমন আসবে, প্রশ্ন যেভাবে আসুক কমন করবে। এখন দেখো যে 8ম অধ্যায় সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। তাহলে এই যে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস আমাদের জন্য। দেখো এখানে আমরা আটলান্টিক মহাসাগরের যে স্রোত রয়েছে সেগুলো দেখব, ভারত মহাসাগরের স্রোত, তারপরে জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয়, যে চন্দ্র সূর্যের প্রভাব, এবং আমাদের যে 4 প্রকারের যে জোয়ার রয়েছে, মুখ্য, গৌণ, ভরাকটল এবং মরাকটল। এর মধ্যে এই যে মুখ্য, গৌণ, ভরাকটল, মরাকটল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস, এটা আমি তোমাদেরকে বোঝাবো। জোয়ার ভাটার যে কি কারণ রয়েছে, আমি সংজ্ঞা এগুলো এখনো বলছি না, কারণ এগুলো তোমরা অবশ্যই জানো, আর পরীক্ষার আগে এগুলো বলতে গেলে কিন্তু তোমাদের অনেক সময় একটু ক্ষেপণ হবে। আমি যত তাড়াতাড়ি পারি ক্লাসটা আসলে শেষ করতে চাচ্ছি, কারণ এখন তো তোমাদের পড়ায় বা বেশি এত ডিটেলস পড়ায় মাথা নষ্ট করার কোনো মানে হয় না। জাস্ট শুধু তুমি এই পয়েন্টগুলো বুঝতে পারতেছো কিনা, বা এই পয়েন্টগুলো আসলে বুঝতে তুমি লিখতে পারবা। যে আসলে আমার ক্লাস নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে তোমাকে আমি সঠিক দিক নির্দেশনা দিচ্ছি যে এই ইম্পর্টেন্ট টপিকস থেকে তুমি প্রশ্নগুলো পাবে, দেন ওইগুলো তুমি ধরতে পারছো এবং ওইগুলো তুমি লিখতে পারতেছো, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। কিন্তু পরীক্ষার আগের রাতে এত বেশি আমি তোমাকে জানাই দিচ্ছি, এইটা দিয়ে তোমার নিজেরই ক্ষতি হবে। এই জন্য আমি জাস্ট যদি তোমাদের দেখাচ্ছি কোন বিষয়গুলো পড়বা। যে সমুদ্র স্রোতের যে কারণগুলো আছে এগুলো তো জাস্ট তোমরা জানোই, বায়ু প্রবাহ হচ্ছে প্রধান সমুদ্র স্রোতের কারণ, পৃথিবীর গতি, লবণাক্ত, এইগুলোর কারণে কিন্তু সমুদ্র স্রোতটা হয়। এখন এই যে আটলান্টিক স্রোতের মধ্যে আটলান্টিক মহাসাগরীয় স্রোত, ভারত মহাসাগরীয় স্রোত কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তার থেকে সবচেয়ে বেশি পরিমাণে তোমার এই আটলান্টিক মহাসাগরীয় স্রোতটাই বেশি আসে। আমি এক চিত্রের মাধ্যমে আমি আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে তোমাদের একদম ধারণা দিয়ে দেব। মানে আটলান্টিক মহাসাগরীয় স্রোত থেকে এখানে কিন্তু একবারে আমরা ধারণা পেয়ে যাব। দেখো এই যে দেখো এইভাবে যদি মানচিত্র অঙ্কন করতে পারো তাহলে করলা। দেখো নিরক্ষীয় রেখা, এটা আছে নিরক্ষীয় রেখা। তাহলে নিরক্ষীয় রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, সূর্য যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে সূর্যের তাপ এই স্থানে বেশি থাকবে, আর সূর্যের তাপ পানিতে প্রায় 60 ফুট পর্যন্ত গভীরে যেতে পারে, আর স্থলভাগে 3 ফুট। তার মানে এই স্থানে যদি সূর্যের তাপ থাকে তাহলে এই স্থানে সূর্যের যে সমুদ্র স্রোত হলে অবশ্যই সেই সমুদ্র উষ্ণ স্রোত হবে। সূর্যের তাপ যদি এই স্থানে বা এর আশেপাশে যদি পড়ে তাহলে এই স্থানে এই আশেপাশে যে সমুদ্র স্রোত হবে সেগুলো অবশ্যই উষ্ণ স্রোত হবে। তাহলে এর মানে দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত,
ব্রাজিল স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, গিনি স্রোত, ক্যানারি স্রোত, এগুলো সবই কি উষ্ণ স্রোত। বোঝা গেল? এই দেখো আরেকটা বিষয়, এই যে এখানে মৌসুমী জলবায়ু বা পশ্চিমা স্রোতের মাধ্যমে, পশ্চিমা বায়ু প্রবাহের মাধ্যমে, এই যে পশ্চিমা স্রোত, পশ্চিমা বায়ু প্রবাহের মাধ্যমে যে দক্ষিণ সাগর থেকে যেই বায়ুটা প্রবাহিত হয় পশ্চিমা স্রোত, এটা কি হয় আস্তে আস্তে এই পশ্চিম দিকে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার সময় এখানে আছে আফ্রিকার একটা বেঙ্গুলিয়া নাম আছে, এই বেঙ্গুলিয়ার স্থানে পশ্চিমা স্রোতে বাধা পায়। বাধা পেলে কি হয়, এইটা কি হয় স্থলভাগের কারণে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে এবং আরেকটা স্রোত যেটা ভারত মহাসাগরের দিকে অগ্রসর হয়। এভাবে বুঝলাম। এখন বেঙ্গুলিয়া স্রোত যাবে কোন দিকে? বেঙ্গুলিয়া স্রোত যাবে কোন দিকে? এই স্থানে খেয়াল করো, এইখানে যেহেতু স্থলভাগ রয়েছে, স্থলভাগের ফলে এইটা আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হবে এবং নিরক্ষীয় মানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামকরণ করে এটা হচ্ছে কি হবে এই স্থানে অগ্রসর হতে থাকবে। এটা কেন হতে থাকবে? কারণ বায়ু প্রবাহটা আমরা জানি কি যে সবসময় বায়ু প্রবাহটা কোন দিক কিভাবে হয়, যে বায়ু প্রবাহ দক্ষিণ দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু এই স্রোতটা অগ্রসর হচ্ছে। আর যখনই আবার আমরা উত্তর গোলার্ধে যাব, এই স্রোতটা এইভাবে মানে ঘড়ির কাঁটার দিকে কিন্তু প্রবাহিত হবে। খালি এই যে মানে স্রোতের এই দৃশ্যটা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি। ওকে, তাহলে এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের আরেকটা অংশ কি হয়, যে নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর পাশ দিয়ে কিন্তু এই উত্তর নিরক্ষীয় স্রোত, এগুলো সবই উষ্ণ স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোতের একটা অংশ আস্তে আস্তে দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পাশ দিয়ে যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পার হয়ে মেক্সিকো উপসাগর অতিক্রম করে, তখন একে বলা হয় উপসাগরীয় স্রোত। একে কি বলা হয়? উপসাগরীয় স্রোত। নিরক্ষীয় স্রোত যেহেতু কি হয় উষ্ণ স্রোত, আর এই যে স্রোতের এই গতিধারার ফলে এই উষ্ণ স্রোতটা এই উপসাগরীয় স্রোতের নামকরণ করা হয়েছে। ঠিক উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার চলাচলের সময় এই যে যখন বলো অশ্ব অক্ষাংশের কথা বললাম, এই স্থানে কিন্তু তোমার বাধা পায়। তাহলে এই যে উপসাগরীয় স্রোত তাহলে একটা উষ্ণ স্রোত, তাহলে উপসাগরীয় স্রোতের একটা অংশ তখন কি হয় আস্তে আস্তে এই উত্তর আমেরিকার দক্ষিণ দিক দিয়ে পূর্ব পাশ দিয়ে আস্তে আস্তে কি হয় একটা অংশ হচ্ছে পূর্ব আটলান্টিক প্রবাহের দিকে অগ্রসর হয়। আবার এই যে ইংল্যান্ড রয়েছে, ইংল্যান্ডের পাশ দিয়ে বাধা পেয়ে একটা ক্যানারি স্রোত গিনি স্রোত নামে প্রবাহিত হয়। তারপরে দেখো কানাডার উত্তরে ল্যাব্রাডর স্রোত, এই স্থানে কিন্তু শীতল স্রোত, কারণ এটাই হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত উত্তর স্রোত। তাহলে এখন এই যে উপসাগরীয় স্রোতের একটা অংশ উত্তর আটলান্টিক প্রবাহ, ক্যানারি স্রোত, গিনি স্রোত, এর তিনটা প্রবাহের একটা অংশ এই স্থানে এসে কি হয় বাধা পায়। মানে এই চারপাশ দিয়ে তো সমুদ্র স্রোত হচ্ছে, মাঝে এসে কিন্তু কোনো ধরনের বায়ু প্রবাহ পায় না, তখন কি হয় এই সাগরের মাঝে যে সকল জীবজন্তু থাকে শৈবাল থাকে এখানে বাধা পায়। এই জন্য এই স্থানে একটা সাগর তৈরি হয়েছে যার নাম হচ্ছে শৈবাল সাগর। তাহলে এগুলো বুঝতে পারলা যে সমুদ্র স্রোতের এই অংশগুলো কিভাবে হয়। দেখো এই আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো সম্পর্কে কিন্তু আমি একবারে তোমাদের বলে দিলাম। তাহলে এই যে তারপরে এই যে ফকল্যান্ড স্রোত, ব্রাজিল স্রোত ব্রাজিল স্রোতের এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে একটা শাখা, এখানে ব্রাজিল আছে, ব্রাজিলের পাশ দিয়ে যেহেতু অগ্রসর হবে মানে বায়ু প্রবাহ এবং স্থলভাগের কারণে কিন্তু এইভাবে স্রোত প্রবাহিত হচ্ছে। তারপরে এটা ব্রাজিল স্রোত আছে উষ্ণ স্রোত। এই ব্রাজিল স্রোতের শাখা আবার এখানে আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে বাধা পেয়ে ফকল্যান্ড দ্বীপ স্রোত নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এইগুলো আমি এখানে পড়ালাম একবারে। ওকে, এখন দেখো সমুদ্র স্রোত জলবায়ুর উপর কি ধরনের প্রভাব ফেলে। এই যে সমুদ্র স্রোত তোমাদের যদি পরীক্ষায় আসে যে সমুদ্র স্রোত কিভাবে জলবায়ুর উপরে প্রভাব বিস্তার করে, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে কিভাবে প্রভাব বিস্তার করে। কারণ দেখো যে আমরা জানি যে শীতল স্রোত ওই স্থানে প্রচুর পরিমাণে বরফ জমে, আর বরফ যদি জমে থাকে তাহলে সেই স্থানে অবশ্যই তোমার জাহাজ চলাচল করতে পারবে না, মাছ উৎপাদন করা যাবে না,
তাহলে এইগুলোর ফলে জলবায়ুটা শীতল থাকবে। কিন্তু উষ্ণ স্রোতের প্রভাবে এই যে বিশাল বিশাল যে সকল বরফ থাকে এগুলো গলে যায় এবং একটা সময় সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ওই স্থানে মাছ উৎপাদন হয়, জাহাজ চলাচল করতে পারে, নদীগুলো বরফমুক্ত হয় এবং ওই স্থানে বাণিজ্যও কিন্তু উন্নত হয়। তাহলে এতগুলো বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম যে সমুদ্র স্রোতের ফলে জলবায়ু কিন্তু, আর যেই স্থানে উষ্ণ স্রোত থাকে সেই স্থানের স্থলভাগগুলোও উষ্ণ জলবায়ু কিন্তু বিরাজ করে। ভারত মহাসাগরীয় স্রোতটা এতটা গুরুত্বপূর্ণ না, তবে এই ভারত মহাসাগরীয় স্রোতটাও এখানে একটু দেখায় তোমাদের চিত্রে। ভারত ওই যে আমরা যখন আটলান্টিক মহাসাগরীয় স্রোত পড়ছিলাম, আটলান্টিক মহাসাগরীয় স্রোত তো উপরে উত্তর দিকে দক্ষিণ দিকে তো তোমার একদম ফাঁকা জায়গা ছিল, সমুদ্র ছিল, কিন্তু ভারত মহাসাগরের দক্ষিণ দিকে ফাঁকা জায়গা থাকলেও উত্তর দিকে কিন্তু স্থলভাগ। এই কারণে এই ভারত মহাসাগরের স্রোতের এই অংশটুকু বাধা পায়, উত্তর দিকে বাধা পায় এবং এদের দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে কি কি রয়েছে, এই দেখো মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক স্রোত, স্থলভাগের কারণে এই স্থানে স্রোতের নামকরণ বা এদের পরিবর্তন হয়ে যায়। দেখো পশ্চিমা স্রোতের যে অংশটুকু অস্ট্রেলিয়াতে যখন বাধা পাবে তখন এই অস্ট্রেলিয়ার পূর্ব পাশ দিয়ে উত্তর দিকে অগ্রসর হলে অস্ট্রেলিয়া স্রোত নামকরণ করে। এটা একটা শীতল স্রোত। কেন শীতল স্রোত? সূর্যের তাপ এখানে নাই, এই কারণে এটা শীতল স্রোত। অস্ট্রেলিয়ার স্রোত যখন আরও অগ্রসর হবে তখন নিরক্ষীয় স্রোত নামকরণ করবে। তাহলে এই যে অবস্থান, ভূভাগের অবস্থান এবং ওইগুলোর উপর ভিত্তি করে সমুদ্র স্রোত কিন্তু নামকরণ করা হয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝলাম, ঠিক আছে। এখন জোয়ার ভাটার এই পয়েন্টগুলো দেখি যে জোয়ার ভাটাটা কি। জোয়ার ভাটা এই যে পৃথিবীর যে ঘূর্ণায়ন গতি রয়েছে, পৃথিবীর ঘূর্ণায়ন গতির ফলে পৃথিবীতে আসলে যে চন্দ্রের আকর্ষণে যে পৃথিবীর যে সমুদ্র রয়েছে সমুদ্রের পানিগুলো কিন্তু ওঠানামা করে, আর এগুলোকে বলা হয় জোয়ার ভাটা। আর এই জোয়ার এক জায়গায় যখন জোয়ার হবে 6 ঘন্টা 13 মিনিট পরে সেই আর একই জায়গায় জোয়ার হতে তোমার 24 ঘন্টা 48 মিনিট কিন্তু সময় নেয়, ঠিক আছে। কিন্তু এক জায়গায় জোয়ার হওয়ার পরে আবার সেই স্থানে জোয়ার হতে তোমার 6 ঘন্টা 13 মিনিট সময় লাগে, কিন্তু তোমাদের 6 ঘন্টা 13 মিনিট তারপরে আবার জোয়ার হতে সেই স্থানে তোমার 12 ঘন্টা 26 মিনিট লাগে। এখন একটা পয়েন্ট মনে রাখবা যে আসলে এই যে জোয়ার ভাটা হওয়ার জন্য বা এই যে 4 প্রকারের জোয়ার রয়েছে, এই 4 প্রকারের জোয়ারের জন্য আমরা একটা পয়েন্ট একটু দেখি যে কিভাবে আসলে এই এক জায়গায় জোয়ার হওয়ার পরে আবার ওই স্থানে মুখ্য জোয়ারটা হয়। এটা হচ্ছে পৃথিবীর, এটা সূর্য, এটা হচ্ছে চন্দ্র, চাঁদ, পৃথিবী, সূর্য। তাহলে এই যে জোয়ার ভাটা হওয়ার জন্য এই পৃথিবী কি করতেছে, সূর্যের চারদিকে কিন্তু আবর্তন করতেছে, আবার এই চাঁদ কি করতেছে, সূর্যের চারদিকে, পৃথিবীর চারদিকে করতেছে। তাহলে এই চাঁদ একটা সময় সূর্য এবং কি করবে, সূর্য এবং পৃথিবীর মাঝে আসবে, আসে না একটা সময়? কারণ চাঁদ এক মাসে পৃথিবীকে পরিদক্ষিণ করে আর পৃথিবী সূর্যকে 365 দিনে পরিদক্ষিণ করে। তাহলে এই যে চাঁদ এবং সূর্য কাছাকাছি আছে, কিন্তু যতটুকু দূরত্বে আছে তার থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ দূরে আছে। এই সূর্য কত লক্ষ গুণ দূরে আছে? 13 লক্ষ গুণ দূরে আছে। আর চাঁদের তুলনায় সূর্য কত বড়? 15 কোটি গুণ বড়। তাহলে এই পার্থক্যগুলো থাকার ফলেও পৃথিবীতে মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বলের প্রভাবে এই যে চাঁদের আকর্ষণটা সবচেয়ে বেশি। এটা ছোট হলেও পৃথিবীর কাছে কি রয়েছে, চাঁদ রয়েছে, এজন্য চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি কাজ করে। আর পৃথিবীতে চাঁদের আকর্ষণ বেশি কাজ করার ফলে পৃথিবীতে যে পানিগুলো রয়েছে এই পানিগুলো চন্দ্রের দিকে অগ্রসর বেশি হয়। সূর্য অনেক বড়, কিন্তু এটা অনেক দূরে থাকার কারণে পৃথিবীতে সেই পরিমাণ আকর্ষণ করে না। এই জন্য পৃথিবীতে চন্দ্রের আকর্ষণে যখন জোয়ার হয় তখন সেই জোয়ারকে বলা হয় মুখ্য জোয়ার। ঠিক অপোজিট সাইডে যখন জোয়ার হয় তখন তাকে গৌণ জোয়ার বলা হয়, কারণ সেই সময় চন্দ্রের আকর্ষণ এত বেশি থাকে না। তাহলে চন্দ্রের যে পাশে পৃথিবীতে জোয়ার হয় তাকে বলা হয় মুখ্য জোয়ার, এবং ঠিক অপোজিট সাইডের পৃথিবীর অপোজিট সাইডকে বলা হয় গৌণ জোয়ার।
তাহলে কেমন ধরো এখানে যখন জোয়ার হচ্ছে তার 6 ঘন্টা 13 মিনিট পরে এই স্থানে কিন্তু আবার ভাটা হবে, এই স্থানে ভাটা হবে। তাহলে ভাটা হলে এই চাঁদকে এখানে থাকবে, চাঁদ তখন কই চলে যাবে? উত্তর দিকে চলে যাবে, তাই তো? তখন এই স্থানে হয়ে গেল জোয়ার, তখন অপোজিট সাইডে যখন চলে যাবে চাঁদ তো তখন এখানে আসলো, তাই না? এখানে আসলে কি হয়? তখন এখানে জোয়ার হবে। তাহলে এখানে তখন মুখ্য জোয়ার, অপোজিট সাইডে গৌণ জোয়ার। আবার চাঁদটা যখন এখানে আসবে এই স্থানে মুখ্য জোয়ার, এখানে গৌণ জোয়ার থাকবে। আবার এই চাঁদটা এখানে, এইখানে মুখ্য জোয়ার, এটা গৌণ জোয়ার। আবার চাঁদ এখানে আসতে মানে এই স্থানে মুখ্য জোয়ার হইতে আবার তার 24 ঘন্টা 52 মিনিট সময় নেই, 24 ঘন্টা 52 মিনিট পরে কিন্তু একই জায়গায় আবার কিভাবে প্রশ্ন আসবে? পৃথিবীর যেই পাশে মুখ্য জোয়ার হয়েছে এই স্থানে আবার মুখ্য জোয়ার হইতে তার 24 ঘন্টা 52 মিনিট সময় নিবে, কিন্তু এই স্থানে মুখ্য জোয়ার হওয়ার পরে মানে জোয়ার হওয়ার পরে আবার এই স্থানে জোয়ার হতে তোমার 12 ঘন্টা 26 মিনিট সময় নেয়। তাহলে এই পয়েন্টগুলো কি বুঝতে পারছো? ম্যাথের এই অংশগুলো। হ্যাঁ, এমসিকিউ তো করাবো, এমসিকিউ করাবো, টেনশন নাই। তাহলে এই যে মুখ্য জোয়ার কি, গৌণ জোয়ার কি, এই যে ভরা কটল এবং মরা কটলটা দেখাই। এই যে ভরা কটলটা কি? ভরা কটলটা হচ্ছে যখন পৃথিবীতে, আমি একবার ঋষিতে দেখাই তোমাদের, এই যে জোয়ার ভাটা হওয়ার কি কারণ এই বিষয়গুলো কিন্তু দেখালাম। যে ভরা কটল এবং মরা কটল, এখন দেখো এই যে ভরা কটল এবং মরা কটল এখন আমাবস্যাটা হয় আর কি। আমাবস্যা হওয়ার সময় এই যে সূর্য এবং এই পৃথিবী, এই যে এই মাঝে কিন্তু চাঁদ তখন অবস্থান করে। তাহলে এই চাঁদ সূর্য টোটালি চাঁদের উপরে যখন পড়বে তখন কি হয়? পৃথিবীতে অন্ধকার হয়ে যায়, তাই না? তাহলে এই যে চাঁদের, আমরা জানি কি চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ হচ্ছে 11:5, মানে চাঁদের আকর্ষণে 11% হলে আর 5% হয় সূর্যের আকর্ষণে, সেই স্থানে জোয়ার। এখন এই যে সূর্য এবং চাঁদের একই পাশে যখন অবস্থান করবে আমাবস্যার সময়, তখন এই যে পৃথিবীর যেই পাশে যখন জোয়ার হবে তখন তাকে বলা হয় ভরা কটাল, ঠিক অপোজিট সাইডকে বলা হয় মরা কটাল। এখন এই যে এখানে যখন ভরা কটাল হচ্ছে তখন এই অপোজিট সাইডে গৌণ জোয়ার। তবে এই যে ভরা কটাল কখন, মরা কটাল কখন বলবো? মরা কটাল মানে এই যে পৃথিবী এবং সূর্য এবং চাঁদ যখন সমকোণে অবস্থান করে তখন এই যে সূর্যের আকর্ষণে যে পাশে জোয়ার হওয়ার কথা ছিল কিন্তু সেই স্থানে জোয়ার না হয়ে অষ্টমী তিথির সময় এই চাঁদের কারণে এই যে ওই সাইডে জোয়ার হয়, তখন এই স্থানে তখন জোয়ারের পরিমাণটা বেশি থাকে। এই জন্য এই যে অপোজিট সাইডে জোয়ারকে তখন মরা কটাল বলা হয়। তাহলে এই বিষয়গুলো বুঝতে পারলাম যে আসলে ভরা কটাল মরা কটাল কি। ভরা কটাল এবং তেজ কটাল এগুলো হচ্ছে একই পয়েন্ট। ওকে, তাহলে এই যে বিষয়টা মনে রাখবা, ভরা কটাল মানে তেজ কটালটা হচ্ছে তোমার আমাবস্যা এবং পূর্ণিমার সময় হয়। আমাবস্যা পূর্ণিমার সময় তোমার তেজ কটাল বা ভরা কটাল হয়। আর অষ্টমী তিথিতে হচ্ছে ভরা কটাল হয়, কারণ এইটা হচ্ছে তখন সমকোণে অবস্থান করে। এখন এই জোয়ার ভাটার কিছু ফলাফল আছে যে আসলে জোয়ার ভাটার মাধ্যমে আমাদের আসলে নদী বন্দর বরফ মুক্ত হয়, নৌ চলাচল হয়, লবণ শিল্প রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, মাছ উৎপাদন, এইগুলো কিন্তু সবই জোয়ার ভাটার ফলাফল। নৌযান দুর্ঘটনা হয়, নেতিবাচক প্রভাব এগুলো। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। দেখো ল্যাব্রাডর স্রোত দেখা যায় কোথায়? ল্যাব্রাডর স্রোত আমরা কোথায় দেখলাম? ল্যাব্রাডর স্রোত কোথায় দেখলাম? আমরা দেখলাম যে একদম ওই যে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে কানাডার পূর্বে একটা ল্যাব্রাডর শীতল স্রোত দেখলাম না? তাহলে কি কোন দিকে? ল্যাব্রাডর স্রোত কানাডার পূর্বে। সেন্ট লক অন্তরীপ কোথায়? সেন্ট লক অন্তরীপ কোথায় রয়েছে? এটা সেন্ট লক অন্তরীপ, এটা হচ্ছে যে অন্তরীপ কিরকম, যে মহাসাগরের থেকে একদম ভিতরে যে একটা ক্ষুদ্র বা চিকুন আকারে যে জলভাগ সমুদ্রের মধ্যে প্রবেশ করে একে অন্তরীপ বলা হয়। এখন এই সেন্ট লক অন্তরীপ কিন্তু দক্ষিণ আমেরিকাতে কিন্তু রয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে 3 নম্বর 4 নম্বর
বেঙ্গুলিয়া স্রোত কি স্রোত? বেঙ্গুলিয়া কোন ধরনের স্রোত বলো এবার? বেঙ্গুলিয়া কোন ধরনের স্রোত? হ্যাঁ, বেঙ্গুলিয়া কোন ধরনের স্রোত একটু কমেন্টে জানাও। বেঙ্গুলিয়া যেহেতু যে পশ্চিমা স্রোতের সাহায্যে বেঙ্গুলিয়া স্রোতটা আসে না, এটা হচ্ছে শীতল স্রোত। উপসাগরীয় স্রোত কোন বায়ু দ্বারা প্রবাহিত হয় বলো? উপসাগরীয় স্রোত কোন বায়ু দ্বারা প্রবাহিত হয়? উপসাগরীয় স্রোতে কিন্তু এই যে পশ্চিমা বায়ু দ্বারা কিন্তু প্রবাহিত। ওকে, তারপরে 5 নম্বর ওকে একটু উদ্দীপক আছে। দেখো, বিশ্বের সমুদ্রপথে অধিক যাত্রী ও পণ্য পরিবাহিত হয় একটি স্রোতের অনুকূলে। উক্ত স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের কি হয়? যে পূর্ব উপকূল বরফমুক্ত থাকে, উপকূলীয় অঞ্চলে শৈত্যের প্রভাব কমে যায়। তাহলে এই যে দেখো বরফমুক্ত হচ্ছে উত্তর আমেরিকাতে, এটা কোন ধরনের স্রোত? উপসাগরীয় স্রোত। এটা কোন ধরনের? উত্তর নিরক্ষীয় স্রোত। তারপরে উক্ত স্রোতের প্রভাবে যুক্তরাষ্ট্র ছাড়াও বরফমুক্ত হয় কোন অঞ্চল? দেখো এখানে বরফমুক্ত হয় কি, কোন কোন দেশগুলো বরফমুক্ত হয়? কানাডা কি হয় না, এই যে ইংল্যান্ড এবং নরওয়ে হয়। তাহলে 2 এবং 3 গ। মাদাগাস্কার স্রোত সৃষ্টির কারণ কি? মাদাগাস্কার যে আমাদের ভারত মহাসাগরের যে স্রোতগুলো দেখেছি, সেই ভারত মহাসাগরীয় স্রোতের মাদাগাস্কার স্রোতটা হচ্ছে কিভাবে হয়? ওই ভূভাগের অবস্থানের কারণে মাদাগাস্কার স্রোতের নামকরণ করা হয়েছে। অষ্টমী তিথিতে কোন জোয়ার হয়? আমরা বললাম কি যে অষ্টমী তিথিতে কিন্তু সবসময় এই যে মরা কটল হয়। এটার উত্তর হচ্ছে খ। অষ্টমী তিথিতে মরা কটল হয়। চন্দ্র সূর্যের জোয়ার সৃষ্টির ক্ষমতা কতটুকু? এটা তো সবাই জানো, 11:5। কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার পরে সে পুনরায় সেখানে মুখ্য জোয়ার হয়? কোন স্থানে, দেখো যেটা বললাম যে কোনো স্থানে মুখ্য জোয়ার হওয়ার পরে সেই স্থানে জোয়ার না বলতে সেই স্থানে আবার মুখ্য জোয়ার হতে একদম 24 ঘন্টা 52 মিনিট পরে কিন্তু সেই স্থানে মুখ্য জোয়ার হয়। মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে বলো? এখন চন্দ্রের যে পাশে থাকে, চন্দ্রে যে পাশে থাকে সেই পাশে কিন্তু মুখ্য জোয়ার হয়। তেজকটাল সংঘটিত হয় কখন? এই যে অমাবস্যা এবং পূর্ণিমার সময় তেজকটাল হয়। তার মানে এক উত্তর। উপসাগরীয় স্রোতের শাখা কোনটি? ক্যানারি স্রোত আর কোনটা বলো? এখানে হচ্ছে ক্যানারি স্রোত এবং উত্তর আটলান্টিক প্রবাহ, মানে 1 এবং 3। তারপরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত হলো কোন? দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কুমেরু স্রোত। সুমেরু স্রোত হলো তো উত্তরের স্রোত, এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কুমেরু স্রোত, ফকল্যান্ড স্রোত, ব্রাজিল স্রোত, 3টাই। ঠিক আছে, ঘ। এগুলো আমরা বুঝলাম। সৃজনশীল দেখি। দেখো এখন এই যে তোমাদের বিশেষ করে এখান থেকে আসলে আমি তোমাদের এমসিকিউতে বেশি সময় দিতে পারছি না, কারণ তোমাদের কারণেই, তোমাদের যাতে আসলে বেশি সময় আমরা আসলে ব্যয় না করি, এই কারণেই কিন্তু আমি তাড়াতাড়ি করছি। আর এটা তোমাদের উত্তর সহ, এমসিকিউ এর উত্তর সহ এখনই গ্রুপে আপলোড করা হবে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা সৃজনশীলে দেখো জোয়ারের বানটা কি, মানে এই ধরনের প্রশ্ন আসলে তখন কি লিখবা, মানে তখন কিন্তু তোমাদের একটু দিশাহারা হয়ে যাবা। এগুলো কিন্তু বইতে সেভাবে নাই, তারপরেও কিন্তু প্রশ্নে চলে আসে, তখন কিন্তু কি করবা? জোয়ারের বানটা কি? দেখো জোয়ারের বানটা হচ্ছে তোমার যখন এই যে তোমার জোয়ার যখন সৃষ্টি হয়, ওই সময় জোয়ার যখন সৃষ্টি হয় ওই সময় কিন্তু তোমার অনেক সময় যে অন্তরীপগুলো রয়েছে, যে অন্তরীপগুলোর বাধা পেয়ে এই সমুদ্রের জোয়ারের পানির বাধা সৃষ্টি হওয়ার ফলে এই যে খাড়ি রয়েছে সমুদ্রের আশেপাশে ছোট ছোট যে নদী টাইপের যে খাড়িগুলো রয়েছে, এগুলো দিয়ে অভ্যন্তরে কিন্তু প্রবেশ করে, তখন কিন্তু এই পানি ফুলে ওঠে। পানি ফুলে উঠলে তাকে বান বলা হয়। এই উপকূলে জোয়ার ভাটার ফলে কি হয়? সমুদ্রের ময়লা পরিষ্কার হচ্ছে, লবণ শিল্প গড়ে উঠতেছে, এগুলো আর কি।
উদ্দীপকের ক চিত্রে জোয়ার ভাটার ধরন। ক চিত্রে দেখো জোয়ার ভাটা কি, পৃথিবী, চন্দ্র এবং সূর্য, মানে আমাবস্যার সময়, আমাবস্যা এবং পূর্ণিমার সময় পৃথিবী এর এক পাশে চন্দ্র আর এক পাশে সূর্য থাকে। আমাবস্যার সময় পৃথিবীর এক সাইডে চন্দ্র এবং সূর্য একসাথে থাকে। এই দুইটা পয়েন্ট যখন সৃষ্টি হয় তখন এটা কি বলা হয়, তেজকটাল। তাহলে এই যে তেজকটাল কিভাবে সৃষ্টি হয় এগুলো তো বুঝলাম। ক এবং খ জোয়ার ভাটার পার্থক্য, মানে খ জোয়ার ভাটা কি হলো, দেখো অষ্টমী তিথিতে লেখাই রয়েছে। তাহলে অষ্টমী তিথিতে এই চন্দ্র এবং সূর্য সমকোণে অবস্থান করে, এর ফলে যে এই পৃথিবীর যে সাইডে জোয়ার হওয়ার কথা ছিল ঠিক অপোজিট সাইডে চন্দ্র যেখানে রয়েছে সেদিকে মুখ্য জোয়ার হয়, তখন এই অবস্থাকে আমরা তখন মরা কটাল বলবো। এটা তাহলে এই যে তেজকটাল এবং মরা কটালের তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। তাহলে এইভাবে আসলে আমরা লিখতে পারবো না? ওকে, এখন এখানেও দেখো একই অবস্থায় এ ধরনের চিত্র যখন এভাবে আসবে, এই শৈবাল সাগর কিভাবে হয়, শৈবাল সাগরের কথা কিন্তু তোমাদের বলেছি আমি। তাহলে জোয়ার ভাটার যে বৈশিষ্ট্য, সমকোণে যখন অবস্থান করবে তখন কিন্তু এটা হচ্ছে মরা কটাল, আর একই সাইডে যখন অবস্থান করবে ভরা কটাল। সমুদ্র স্রোত কাকে বলে? দেখো এখানে কি বলছে, আফ্রিকা। এখন উদ্দীপকটা দেখি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা, ঠিক আছে, এবং পশ্চিম দিকে উত্তর আমেরিকা। তাহলে কোন সাগরের কথা বলতেছে? আটলান্টিক মহাসাগরের কথা। আটলান্টিক মহাসাগরের উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতের চিত্র মানে জানতে চাচ্ছে, সেই নামকরণগুলো এখানে করে দিব আর কি, ঠিক আছে। এখন এই যে ভারত আটলান্টিক মহাসাগরের স্রোতের প্রভাবে কিভাবে মানব জীবনে প্রভাব বিস্তার করেছে, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের লিখলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এত সময় পর্যন্ত আমি দেখো কি মানে তাড়াতাড়ি ক্লাসগুলো আসলে নেওয়া লাগছে। আমি এভাবে তোমাদেরকে অনেক কিছু বোঝানো হয়নি, বা অনেক কিছু আমাকে স্কিপও করতে হয়েছে তোমাদের কারণে, বা আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমি সেই স্কিপটা করছি, আমি এটা স্বীকার করছি। তবে তোমাদের পরীক্ষার জন্য হ্যাঁ আমি শেষ করে দিলাম, যে তোমাদের কারণে শেষ করে দিলাম। আর আশা করি তোমাদের এটা গ্রুপে এখনই আপলোড করা হবে, সেটা দেখে তোমরা একটু পড়াশোনা করো। আর আগামীকালকে পরীক্ষা, আর তোমাদের একটা দায়িত্ব থাকবে যে হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে তোমাদের পরীক্ষা হওয়ার সাথে সাথে কোশ্চেনগুলো আমাকে পাঠাই দিবা, বা আমাদের পেজে পাঠাই দিবা। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সেই কোশ্চেনগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, আর বেশি সময় নিচ্ছি না। আর তোমরা সকলে ভালো থেকো, আর আগামীকাল ভালো করে পরীক্ষা দাও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু কোশ্চেন তাড়াতাড়ি দিবা, আর আশা করি এগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো করে পাস করতে পারবে। এখন পিডিএফ তোমাদের আমাদের পেজে এখন গুগল ড্রাইভ করে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। পেজে এখন দেওয়া হবে, এখান থেকে ডাউনলোড করে নিবা। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থেকো।